আপা আপা, অপূর্ব ভাইয়ের পাছায় না কুত্তায় কামড় দিয়েছে। কথাটি বলেই পোকায় খাওয়া দাঁতে হাসতে লাগলো নির্ঝর। মৌনতা শাসন করার ভঙ্গিতে বলল, এসব কি ধরনের ভাষা নির্ঝর? পাছা কি আর কুত্তাই বা কি? এইসব কি বইয়ে লেখা আছে? নির্ঝর ঠোঁট উল্টে তাকিয়ে রইল বড় বোনের পানে। মৌনতা বলল, কুত্তা নয় কুকুর বলবি, ঠিক আছে? তা না হয় বুঝলাম, কিন্তু পাছা বোঝাতে কি বলবো আপা? বাম বলবি, বাম। নির্ঝর ওপর নিচ মাথা নাড়িয়ে পুনরায় বলল, অপূর্ব ভাইয়ের বামে কুকুরের কামড় দিয়েছে। জানো আপা, ভাইয়া না বাচ্চাদের মতো করে কাঁদছিল। মৌনতার ভ্রুজোড়া কুঁচকে গেল। এত বড় ছেলেকে কুকুরে কামড়িয়েছে, কিন্তু অপূর্ব ভাইয়ের বাম পর্যন্ত কুকুর নাগাল পেল কিভাবে? নির্ঝর মৌনতার হাত ধরে বলল, তার জন্য তো ভাইয়াদের বাড়ি যেতে হবে। চলো না আপা, অপূর্ব ভাইয়াদের বাড়িতে যাই। মৌনতা নির্ঝরের কথায় সায় দিয়ে বাড়ি থেকে বের হলো। বসার ঘরে মাঝ বয়সী একজন ডাক্তার বসে আছেন, হাতে ওনার ইনজেকশন। আয়েশা খানম দরজায় করাঘাত করছেন আর বলছেন, ডাক্তার কখন ধরে বসে আছে অপূর্ব? দরজা খোলো তাড়াতাড়ি, ইঞ্জেকশন না দিলে তো ইনফেকশন হয়ে যাবে। বিছানায় উবু হয়ে শুয়ে আছে অপূর্ব। ব্যথার স্থান ডান হাত দিয়ে ধরে রেখেছে। শোয়া অবস্থায় মায়ের কথার উত্তর দিল, দরকার হলে আমার ক্ষত স্থান পচে যাবে, তবু নিজের ইজ্জত বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি প্যান্ট খুলে কিছুতেই ইঞ্জেকশন নিব না মা। ডাক্তার তার ভাঙা কণ্ঠে চেঁচিয়ে বললেন, আপনি দরজা খুলে আমায় ভেতরে আসতে দিন অপূর্বম। কথা দিচ্ছি, আমি ব্যতীত আর কেউ আপনার গোপন স্থান দেখতে পারবে না। লজ্জায় চোখ মুখ কোঁচকে নিল অপূর্ব। মৌনতা এবং অপূর্বদের বাড়ি এক পাড়ায় এবং পাশাপাশি। মৌনতা নির্ঝরের হাত ধরে ভেতরে এসে দাঁড়ালো। আয়েশা খানমের উদ্দেশ্যে বলল, আন্টি, কি শুনলাম অপূর্ব ভাইয়ের বামে নাকি কুকুরে কামড় দিয়েছে? আয়েশা খানম উপর নিচ মাথা নাড়িয়ে বললেন, সেই সকালে হাঁটতে বের হয়ে কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরেছে। ওইদিকে ডাক্তার এসে ইঞ্জেকশন হাতে অপেক্ষা করছে, অথচ ছেলে তার লজ্জা শরম নিয়ে ঘরে খিল দিয়ে বসে আছে। মৌনতা জোরপূর্বক নিজের হাসি চেপে রেখে উচ্চ স্বরে বলল, সে কি আন্টি, অপূর্ব ভাই এখনো ইঞ্জেকশন নেয়নি? হ্যাঁ রে। জানেন আন্টি, সেদিন আমার বান্ধবীর এক দুঃসম্পর্কের মামা কুকুরের কামড় খেয়ে ইঞ্জেকশন না নেওয়ায় মারা গেছেন। হাই হাই, কি বলিস? পরশু তো ওনারাই 40 শাক খেয়ে এলাম, এখন আবার অপূর্ব ভাই। ওর পুরো কথা অপূর্বের কানে গেল। ভয়ে কপালে ঘাম জমে গেছে ওর। খানিকক্ষণ ভেবে দরজার ছিটকানি খুলল। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে লাজুক স্বরে বলল, তোমরা কেউ কিন্তু ভেতরে আসবে না, শুধু ডাক্তারকে পাঠাও। আয়েশা খানম জিজ্ঞেস করলেন, তুই ইঞ্জেকশন নিবি? না নিয়েও তো উপায় নেই, এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না, তার আগেই মরে গেলে কিভাবে কি? আয়েশা খানম খুশি হলেন। ডাক্তার নিজের সঙ্গে আনা কালো ব্যাগটি হাতে করে ঘরের ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে দরজা আবারও আগের মতো বন্ধ হয়ে গেল। নির্ঝর মুখে হাত রেখে বলল, আপা, ডাক্তার মনে হয় ভাইয়ের বামে ইঞ্জেকশন দিতে গেছে। নির্ঝর চুপ করলো না। প্যান্টের পকেট থেকে মৌনতার ফোনটা বের করে বলল, বাড়ির ওই পাশে অপূর্ব ভাইয়ের ঘরের জানালা আছে, চলো আপা ওখানে গিয়ে অপূর্ব ভাইয়ের ইঞ্জেকশন নেওয়ার ভিডিও করি। ভিডিও করে কি হবে? ফেসবুক টিকটকে ছেড়ে দিয়ে অনেক ভিউ পাওয়া যাবে। মৌনতা নির্ঝরের দিকে চোখ রাঙিয়ে তাকালো। এদিকে ঘরে অপূর্ব অগোছালো ভাবে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ইঞ্জেকশন দিবেন ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে দিবেন। ডাক্তার অবাক হয়ে বললেন, সে কি কথা? চোখ বন্ধ করে আবার ইঞ্জেকশন কিভাবে দেয়? আগে তো ক্ষতস্থানটি দেখতে হবে। এই পেশায় আছেন কত বছর হলো? এই ধরুন 12 বছর তো হবেই। 12 বছর ধরে এই পেশায় থেকেও চোখ বন্ধ করে রোগীকে ইঞ্জেকশন দিতে পারবেন না? আপনি ডাক্তার তো? ডাক্তার দাঁতে দাঁত চেপে বললেন, আমার পেশা নিয়ে এত বড় কথা? ঠিক আছে, খুলুন আপনার প্যান্ট। আজ আমি চোখ বন্ধ করি আপনার বামে ইঞ্জেকশন দেব। আগে চোখ বন্ধ করুন। ডাক্তার ইনজেকশন হাতে নিয়ে চোখ বন্ধ করতেই অপূর্ব প্যান্ট খুলে দিল। নির্ঝর মৌনতার হাত থেকে ছুটে কোথায় যেন চলে গেল। মৌনতা সেখান থেকে চলে আসার আগেই আয়েশা খানম চেপে ধরলেন তাকে। সোফায় বসিয়ে রাজ্যের গল্প জুড়ে দিলেন। কথার ফাঁকে বললেন, এত বড় ছেলে আমার,
এত বড় ভার্সিটিতে পড়ে, অথচ কাজগুলো সব নাদান শিশুর মতো। একে নিয়ে কি করি বলতো মৌনতা? আয়েশা খানম চিন্তিত কণ্ঠে আবারও বললেন। হল থেকে বাড়ি ফিরেছে মাত্র কয়েকদিনের জন্য, কালই আবার ফেরার কথা ছিল। এইদিকে আজ কিনা এত বড় অঘটন ঘটিয়ে এলো। চিন্তা করবেন না আন্টি, ডাক্তার তো ইঞ্জেকশন দিতেই গিয়েছেন। যাওয়ার আগে ওষুধও দিয়ে যাবেন। নিয়মিত ওষুধ খেলে দেখবেন অপূর্ব ভাই একদম ঠিক হয়ে যাবে। আয়েশা খানম স্বস্তি ফিরে পেলেন। অপূর্বের ঘরের দরজা খুলে ডাক্তার বের হলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। নিজের মোটা শরীর নিয়ে সোফায় বসে পড়লেন। ক্লান্ত কণ্ঠে বললেন। খাওয়ার পানি হবে? আয়েশা খানম ছুটে রান্নাঘরে গেলেন। গ্লাসে করে পানি এনে ডাক্তারের হাতে দিলেন। এক নিঃশ্বাসে গ্লাসের পানিটুকু শেষ করে ডাক্তার বললেন। ছোট বাচ্চাদের ইঞ্জেকশন দিতেও বোধহয় আমার এত নাকানি চুবানি খেতে হয়নি, যা এই দামড়া ছেলেকে ইঞ্জেকশন দিতে গিয়ে হয়েছে। ডাক্তার তার ব্যাগ থেকে কাগজ কলম বের করে প্রেসক্রিপশন লিখে অপূর্বর বাবা দাউদ ইসলামের হাতে দিলেন। দাউদ ইসলাম ডাক্তারের ফি মিটিয়ে ওনাকে এগিয়ে দিতে গেলেন। এতক্ষণ আটকে রাখা দীর্ঘশ্বাস ছাড়লেন আয়েশা খানম। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে অপূর্ব বলল। মা, ওই পাশের বাড়ির মেয়েটাকে দাঁত বের করে ভেটকি মারতে নিষেধ করে দাও। এদিকে ব্যথায় আমার মরি মরি অবস্থা, আর এই মেয়ে কিনা আমার বাড়িতে এসে হাসাহাসি করছে। মৌনতার মুখখানি চুপসে গেল। ডানে বামে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর দিল ভো দৌড়। আয়েশা খানম তেড়ে যেতে লাগলেন ছেলের ঘরের দিকে। মায়ের এমন আগমন দেখে দ্রুত দরজা আটকে দিল অপূর্ব। আয়েশা খানম বাইরে থেকে রাগী কণ্ঠে বললেন। অসভ্য ছেলে, দরজা বন্ধ করলি কেন? খোল বলছি। অপূর্ব দরজা খুলল না। দরজা খুললেই মা এসে তার বাম দেখতে চাইবে, অথচ সে যে বড় হয়েছে, ছোট্ট শিশু থেকে এক বলিষ্ঠ দেহের পুরুষ হয়েছে, তা যেন মা কিছুতেই বুঝতে চান না। বিছানায় বসে হাঁপাচ্ছে মৌনতা। দৌড়ে আসার ফলে দম আটকে গিয়েছিল তার। মৌনতার মা রাজিয়া সুলতানা মেয়েকে এভাবে হাঁপাতে দেখে এগিয়ে এলেন। প্রশ্ন করলেন। কিরে, কোথা থেকে দৌড়ে এলি? আর বলো না মা, অপূর্ব ভাইকে কুকুরে কামড় দিয়েছে, তাই দেখতে গেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু তুই কেন দৌড়ে এলি? তোকেও কুকুরে তাড়া করেছিল নাকি? মৌনতা শুকনো ঢোক গিলল। অপূর্বর এমন কড়া ভাবে বলা কথা তো তার মাকে বলা যাবে না। মৌনতা উঠে চলে এলো পড়ার ঘরে। নির্ঝর ভাবুক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। কি ভাবছিস? নির্ঝর মন খারাপ করে বলল। একটুর জন্য অপূর্ব ভাইয়ের বামে ইঞ্জেকশন দেওয়ার ভিডিওটা করতে পারলাম না আপা। মৌনতা ধমকে বলে উঠল। লেখাপড়া নেই তোর? সারাক্ষণ মাথার মধ্যে দুষ্টু চিন্তা। যা পড়তে বস। তোর পড়া নেই আপা? তুই যে গত পরীক্ষায় ফেল করেছিলি, ভুলে গেছিস? বাবা কিন্তু বলে দিয়েছে এবারও যদি ফেল করিস তাহলে তোকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। মৌনতা সেখান থেকে উঠে নিজের শোবার ঘরে চলে গেল। পরীক্ষায় ফেল করার কথা ভুলেনি মৌনতা। এটি সহজে ভুলে যাওয়ার মতন বিষয় না। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের টার্ম পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে ফেল করায় অপূর্ব তাকে নিয়ে অনেক মজা করেছিল, যা মৌনতার মনে এখনো দাগ কেটে আছে। একেবারে ওষুধ সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন দাউদ ইসলাম। বন্ধ কক্ষে কড়া নাড়লেন। কোনো সারা শব্দ না পেয়ে কাট কাট গলায় বললেন। দরজা খোল অপূর্ব। বাবার কণ্ঠ পেয়ে ঝড়ের গতিতে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল অপূর্ব। দাউদ ইসলাম ভেতরে প্রবেশ করলেন। পড়ার টেবিলের কাছ থেকে চেয়ার টেনে বসলেন। আয়েশা খানম খাবার হাতে ভেতরে প্রবেশ করলেন। দাউদ ইসলাম জিজ্ঞেস করলেন। সত্যি করে বলতো, কুকুর তোর পিছনে কামড়ালো কিভাবে? অপূর্ব মিনমিনে স্বরে বলল। ভাদ্র মাসে তো এমনিতেই কুকুরের মাথায় সমস্যা থাকে। হাঁটতে হাঁটতে আমার জুতার ফিতে খুলে গেছিল, তাই উপর হয়ে জুতোর ফিতে বাঁধছিলাম। কোত্থেকে যেন একটা পাগলা কুকুর এসে কামড় দিয়ে দিল। খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই। আর হ্যাঁ, এখনই হলে ফেরার দরকার নেই। কি করে হয় বাবা? ক্লাস আছে, তারপর প্রেজেন্টেশন আছে, সেগুলো তো করতে হবে। আগে ঠিক হ, তারপর ওসব ভাবা যাবে। মাগরিবের আজানের এখনো 15 মিনিট বাকি। আকাশ লালচে রূপ ধারণ করেছে। মৌনতা ছাদে এসে দাঁড়ালো। পাশাপাশি দুটি ছাদ, দূরত্ব 1 হাত। পাশের ছাদে উকি ঝুঁকি মারছে সে।
আচমকা এক পুরুষালী কণ্ঠ হতে ভেসে এলো। ওহে এলোকেশী, চর্যের সদৃশ্য উকি দিয়ে অপর প্রান্ত হতে কি অবলোকন করছো? মৌনতা ভয় পেয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ফিরতেই চমকে গেল। তার পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে অপূর্ব। পরনে তার শুভ্র রঙার শার্ট। এক মুহূর্তের জন্য সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে ধ্যান মগ্ন হয়ে গেল মৌনতা। অপূর্ব ভ্রু কুঁচকে নিল, হেঁটে এসে ছাদের রেলিং ধরে দাঁড়ালো, বলল, ওহে প্রেয়সী, তুমি কি জানো দেশে পুরুষ নির্যাতনের আইন থাকলে সর্বপ্রথম তোমার যাবজ্জীবন কারাদণ্ড হতো? কেন অপূর্ব ভাই, আমি আবার কি অন্যায় করলাম? কেনই বা আমার কারাদণ্ড হবে? কি করনি তাই বলো। এই যে নিজের হরিণী আঁখি দ্বারা একটি পুরুষের দিকে আগ্নেয় দৃষ্টি নিক্ষেপ করলে, এটা কি অন্যায় নয়? তোমার এমন দৃষ্টিতে এই অবলা পুরুষটির হৃদয় পুড়ে যে ছারখার হয়ে যাচ্ছে, এটাও কি অন্যায় নয়? এটা কিভাবে অন্যায় হয়? কেন এটা অন্যায় হবে না? এটা অবশ্যই অন্যায়, বলতে গেলে মারাত্মক অন্যায়, যার শাস্তি অবশ্যই হওয়া প্রয়োজন। হৃদয় পুড়িলে বাঁচব কি করে প্রেয়সী? মৌনতা মুখ বাঁকিয়ে বলল। বাঁচতে হবে না, মরে যান। অপূর্ব হাসলো। মৌনতা ঘায়াল হলো সেই হাসিতে। অবচেতন মনে বলল, রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু আমি তো তার হাসি দেখেছিলাম আমার সর্বনাশ। লালচে রাঙা আকাশের নিচে সেদিন ছিল ভাদ্র মাস, তার হাসিতে দেখেছিলাম আমার সর্বনাশ। মৌনতা মুহূর্তেই খুশি হয়ে গেল। নিজেকে এখন কবি কবি মনে হচ্ছে, প্রেমের কবি। অপূর্ব লালচে রাঙা আকাশের দিকে দৃষ্টি স্থির করলো, আদুরে কণ্ঠে বলল, এত দ্রুত আমার মরণ না হোক প্রেয়সী, আমি অনেক দিন বাঁচতে চাই। হাতে হাত রেখে পাশাপাশি বসে ওই রিকশায় করে পুরো শহর ঘুরতে চাই আমার হৃদয় হরিণীর সঙ্গে। তারপর না হয় মরে গিয়েও শান্তি। মৌনতার লম্বা বেনুনি হুট করে টেনে ধরল অপূর্ব। ব্যথায় আহ শব্দ করে উঠল মৌনতা। অপূর্ব বলল, তোমার মুখের মতো দেখছি তোমার চুলের কোনো জোর নেই। চুল বের করে কলেজে যাও কেন? ছেলেরা এমন দুর্বল চুল দেখলে তো জ্ঞান হারাবে। অপূর্ব ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি গার্লস কলেজে পড়ি। গার্লস স্কুল শুনেছি, কিন্তু গার্লস কলেজ তো কখনো শুনিনি। আমার জানা মতে তুমি তো মহিলা কলেজে পড়ো। ওই একই হলো, ইংরেজিতে গার্লস কলেজ। মহিলার ইংরেজি হচ্ছে উইমেন। উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করার পরেও এই ছোট ইংরেজি শব্দটি জানো না, নাকি মহিলা কলেজ বলতে লজ্জা পাও? মৌনতার রাগ হলো, চুপ করে হাঁটতে লাগলো। অপূর্ব মৌনতার পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে বলল, ও, তুমি তো আবার ইংরেজিতে ফেল। অপূর্বের এই কথায় লজ্জা এবং রাগে মৌনতার কান দিয়ে ধোঁয়া বের হবার উপক্রম হলো। মৌনতার রাগ মিশ্রিত চাহনিতে অপূর্বের দিকে তাকালো। অপূর্ব ভ্রু উঁচিয়ে বলল, এভাবে তাকালে কেন? মারবে আমায়? কামড় খেয়েও কি আপনার শিক্ষা হয়নি? গতকাল থেকে এই অবস্থা নিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। আমি কি তোমার মতো দুর্বল নাকি? সামান্য ব্যথা আমায় কাবু করতে পারে না? মৌনতা আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে যেতে লাগলো। কিন্তু অপূর্ব সেখানে থেমে গিয়ে মুচকি হাসলো। গলা উঁচু করে বলল, কাল থেকে যেন হিজাব পরে বের হতে দেখি। সদর দরজায় রাজিয়া সুলতানার সামনে পড়ে গেল মৌনতা। সন্দেহ ভাজন দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন রাজিয়া সুলতানা। বললেন, এত বড় হয়ে গেছিস অথচ এখনো রাস্তাঘাট দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে লজ্জা করে না? মৌনতা দুদিকে মাথা নাড়ালো। রাজিয়া সুলতানা চমকে গেলেন, বললেন, আবার মাথা নাড়িয়ে বোঝানো হচ্ছে লজ্জা নেই? বোকা বোকা চাহনিতে হাসলো মৌনতা। রাজিয়া সুলতানা সরে দাঁড়ালেন দরজার সামনে হতে। পেছন থেকে বললেন, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে আয়। আজ অফিসে যাওনি বাবা? না, ছুটি নিয়ে এসেছি। বাড়িতে আজ মেহমান আসবে, তাই আগেই চলে এসেছি। কে আসবে বাবা? এলেই দেখতে পাবি। মৌনতা আর কথা বাড়ালো না। রাজিয়া সুলতানা খাবার বেড়ে দিতেই খেতে গেল সে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ ফটোকপি করতে গিয়েছিল অপূর্ব। ফটোকপি শেষে বাড়ি ফেরার পথে কেউ তার নাম ধরে ডাকলো। সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকালো সে। অপূর্বকে দাঁড়াতে দেখে অধরে হাসি ফুটে উঠল নুসেরার। নুসেরা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কতদিন পর তোমায় দেখলাম অপূর্ব, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো থাকা, তুমি তো আমার মেসেজের কোনো উত্তরই দাও না।
এমনকি কল দিলেও ধরো না। আমায় কি ইগনোর করছো? ভুল বুঝছো নুশেরা, আসলে সময়টা খুব ব্যস্ততায় কাটছিল। সোশ্যাল মিডিয়ায়ও অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিলাম না, তাই দেখতে পাইনি। বুঝছি। যদি বাবার মত থাকতো, আমাকে ভর্তি পরীক্ষা দিতে দিত, তাহলে হয়তো আজ আমাদের মধ্যকার এত দূরত্ব থাকতো না। আজ তাহলে আসি, কাজ আছে আমার। সময় করে আমাদের বাড়িতে এসো একদিন। অপূর্ব প্রস্থান করলো। স্কুল এবং কলেজ জীবনে নুসিরা এবং অপূর্ব সহপাঠী ছিল। এখন দুজনেই আলাদা দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খাওয়া শেষে মোবাইল নিয়ে বসে আছে মৌনতা। এতক্ষণে সেই মেহমান চলে এসেছে। অকস্মাৎ রাজিয়া সুলতানার ঘরে এসে বিছানার ওপর একটি শাড়ি রাখলেন। মৌনতার উদ্দেশ্যে বললেন, যা এই শাড়িটা পরে আয়। শাড়ি কেন পরবো মা? ছেলেপক্ষ তোকে দেখতে এসেছে, তাই শাড়িটা পরে আয়। মৌনতা মুহূর্তেই চমকে গেল। এসব কি বলছো মা? ছেলেপক্ষ দেখতে এসেছে মানে? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না মা। রাজিয়া সুলতানা বিরক্ত হয়ে বললেন, আহা, দেখতে এলেই কি বিয়ে হয়ে যায় নাকি? শুধু ওনাদের সামনে যাবে, ওনারা দেখবেন, তারপর চলে আসবে। মৌনতা মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা কথায় পাত্তা দিল না। অগত্যা শাড়ি পরে এলো মৌনতা। শাড়ির সঙ্গে ম্যাচিং হিজাব বাঁধলো মাথায়। রাজিয়া সুলতানা মেয়েকে নিয়ে বসার ঘরে এলেন। বেশ কয়েকজন বসে আছে বসার ঘরে। মৌনতাকে তাদের সামনে বসানো হলো। একজন বয়স্ক মহিলা প্রশ্ন করলেন, নাম কি মা? রাজিয়া মেয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন। যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। মৌনতা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, মৌনতা। মাশাআল্লাহ, সুন্দর নাম। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে ওনারা, আর মৌনতা বাধ্য হয়ে তার উত্তর দিচ্ছে। খানিকক্ষণ পর মহিলাটি বলে উঠলেন, আপা, ওর চুলগুলো বের করে একটু হেঁটে দেখাতে বলুন না। রাজিয়া সুলতানার মুখখানি মলিন হয়ে গেল। রাগান্বিত দৃষ্টিতে স্বামীর পানে তাকালেন। শাকিল আহমেদের মুখও চুপসে গেছে। শাকিল আহমেদের বোন শামিমা আক্তার এই সম্বন্ধটি নিয়ে এসেছেন। তিনি হেসে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ওনাদের একমাত্র ছেলেকে বিয়ে করবেন? বিয়ে করানোর আগে তো একটু যাচাই বাছাই করে নিতে হয় নাকি? ওনারা যা বলছে তাই কর। শাকিল আহমেদ আর কিছু বলতে পারলেন না। মৌনতার ইচ্ছে করছে এখানেই কান্না করে দিতে। মেয়ের হিজাব খোলার জন্য উদ্যত হলেন রাজিয়া সুলতানা। হঠাৎ অপূর্ব প্রবেশ করলো ভিতরে। হাস্যোজ্জ্বল মুখে সবাইকে সালাম দিল। শাকিল আহমেদের উদ্দেশ্যে বলল, চাচা, এনারা কারা? মৌনতাকে দেখতে এসেছি। সে কি চাচা, এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিবেন? দেখা দেখি হলেই কি আর বিয়ে হয়ে যায়? এছাড়া মৌনতার তো বিয়ের বয়স হয়েছেই। বড়দের মাঝখানে বসে বসে কথা গিলছো কেন? যাও, ঘরে গিয়ে পড়তে বসো। মৌনতা মলিন মুখে বসার ঘর থেকে উঠে নিজের ঘরে চলে গেল। মৌনতা যেতেই অপূর্ব জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে পাত্রকে? বয়স্ক মহিলাটি পাশেই লোকটিকে দেখিয়ে বললেন, এ যে আমার ছেলে, ওর জন্যই মেয়ে খুঁজছিলাম। ছেলে আমার সরকারি চাকরিজীবী। অপূর্ব ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকালো, প্রশ্ন করলো। বয়স কত আপনার? উপস্থিত মা ছেলে বিভ্রান্ত হয়ে গেল। লোকটি নিচু স্বরে বলল, গত সপ্তাহে 40-এ পা দিয়েছে। অপূর্বের মুখে কাঠিন্যতা এসে ভর করলো। বিনয় নিয়ে বলল, আপনারা যাকে দেখতে এসেছেন তার বয়স সবে 17। আপনার স্ত্রী হিসেবে এই মেয়েটি একদমই মানানসই নয়। আপনারা আসতে পারেন। একটা মাত্র মেয়ে আপনার, বিয়ে দিবেন ভালো কথা, তাই বলে এত বয়স্ক একটি লোকের সঙ্গে বিয়ে ঠিক করবেন? তুমি জ্ঞান দেওয়ার কে ছেলে? আমাদের মেয়ে আমরা যা ইচ্ছে করব। ও যেই হোক আপা, ভুল কিছু তো বলেনি, বরং তোমার কথায় সায় দেওয়া আমার ভুল হয়েছে। হ্যাঁ, করছি না আপা, নিজের ভুল স্বীকার করছি। মুখটা ঝামটা মেরে চলে গেলেন শামিমা আক্তার। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, অথচ বিয়ের পর যদি আমার মতো করে হঠাৎ মেয়ে জামাই বাড়িতে চলে আসে, তখন কি এভাবেই বসিয়ে রাখবেন নাকি? রাজিয়া সুলতানা লজ্জা পেলেন। অতি ব্যস্ত হয়ে বললেন, তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। অপূর্ব উঠে দাঁড়ালো। মৌনতার ঘরের দিকে যেতে যেতে বলল, শুধু চা? আমি খাই না, সাথে কিছু বিস্কুটও দিয়ে যাবেন। আমি আপনার বলদি মেয়ের ঘরে আছি।
রাজিয়া সুলতানা হাসলেন, রান্নাঘরের দিকে যাওয়া ধরলেন। মৌনতা গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। আজ অনেকদিন বাদে অপূর্ব এই বাড়িতে প্রবেশ করেছে। মৌনতার ঘরে শেষ যখন অপূর্ব এসেছিল তখন মৌনতার এসএসসি পরীক্ষা চলছিল। শাকিল আহমেদ অপূর্বকে বলেছিল যাতে এসএসসি পরীক্ষার সময়টা সে মৌনতাকে একটু পড়ায়। অপূর্ব শাকিল আহমেদের কথা ফেলতে পারল না। নিজের লেখাপড়া ছেড়ে ছুড়ে আরেকজনকে পড়াতে চলে এসেছিল। অপূর্ব ঘরে ঢুকে মৌনতার টেবিলের সামনে হতে চেয়ারটি টেনে বসলো, গম্ভীর কণ্ঠে বলল, গালে হাত দিয়ে বসে আছো কেন? ওই মাঝবয়সী লোকটির সঙ্গে বিয়ে হয়নি বলে কি মন খারাপ? মৌনতা অপূর্বর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, বলল, আপনি অনেক বাজে বকেন অপূর্ব ভাই। তোমার নাম মৌনতা কে রেখেছে বলো তো? বাবা রেখেছে। কেন? বিশ্বাস করো, তোমার সঙ্গে মৌনতা নামটি যায় না। তোমার নাম হওয়া উচিত ছিল বাচালতা। এই লোকটির কিছু কথা শুনলেই মৌনতার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এখনো তাই হলো। অপূর্ব বলল, আহা, রেগে যাচ্ছ কেন? তোমার তো খুশি হওয়া দরকার। এই অপূর্ব তোমায় নতুন একটি নাম দিয়েছে। আজ থেকে তোমার নাম বাচালতা সেন। ওইটা বনলতা সেন হবে। তুমি আমার বাচালতা সেন। আপনি আমার নাম দেওয়ার কে? অলরেডি আমার একটি নাম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিয়ের পর তার স্ত্রীর নাম বদলে ফেলতে পারে, তাহলে এই বিংশ শতাব্দীতে এসে আমি কেন পারবো না? সে তার বউয়ের নাম রেখেছে। আমি কি আপনার বউ নাকি? একসময় না একসময় কারো না কারো বউ তো হবেই, তাই আগে থেকেই নাম রেখে দিয়েছি। আন্টি আপনাকে সহ্য করে কিভাবে বলুন তো? আন্টির জায়গায় আমি হলে ঝাঁটাপিটা করে আপনার মাথা থেকে এই ভুল সাহিত্য বের করে দিতাম অপূর্ব ভাই। মায়ের জায়গায় তুমি তো যেতে পারবে না, তবে চাইলে অন্য একটি জায়গা ঠিকই নিতে পারো। কোন জায়গা? রাজিয়া সুলতানা চায়ের ট্রে হাতে ভেতরে এলেন। অপূর্বর কথা মাঝপথে থেমে গেল। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়ে অপূর্ব বলল, আহ, চাটা দারুণ হয়েছে চাচি। আপনার এই মেয়েটিকেও ভালো করে চা বানানো শিখাবেন তো। রূপের যে ছিরি, যদি চা খাইয়ে স্বামীর মন জয় করতে পারে। চা খেয়ে মৌনতার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেল অপূর্ব। মৌনতা মনে মনে বলল, কেমন বেহায়া লোক, মায়ের সামনে কিনা আমাকে অপমান করে গেল। মৌনতা কলেজ শেষে বাড়ি ফিরছে। বাসা থেকে নেমে সামনে এগোতেই নুসেরার সঙ্গে দেখা। মৌনতাকে দেখে নুসেরা হেসে বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। মৌনতার ভ্রু কুঁচকে গেল, প্রশ্ন করল, আমার জন্য অপেক্ষা করছিলে কেন? নুসেরা একটি ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে বলল, এই চিরকুটটি তোর অপূর্ব ভাইকে দিস। মৌনতা অবাক হলো, জিজ্ঞেস করল, কি আছে চিরকুটে? তোর জেনে কাজ নেই। মৌনতার সন্দেহ ভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নুসেরা বলল, কিরে যা। চিরকুটটি ব্যাগে ভরে বাড়ির দিকে হাঁটা ধরল মৌনতা। বাড়ি ফিরে মৌনতা খাওয়া শেষে টেবিল গুছিয়ে ঘরে এলো। মনে মনে এবার সিদ্ধান্ত নিল সে চিরকুটটি খুলে দেখবে। যেই ভাবনা সেই কাজ। মৌনতা চিরকুটটি খুলে পড়তে লাগলো, প্রিয় অপূর্ব, তোমার প্রতি ভালো লাগা আমার সেই ছোটবেলা থেকেই ছিল। ক্লাসের ফাঁকে কত যে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছি তার হিসেব নেই। যখন তুমি আমার দৃষ্টির অলক্ষ্যে চলে গেলে, যখন তোমার আমার দূরত্ব কয়েক মাইল কয়েক ঘন্টা রূপান্তরিত হলো, তখন আমি তোমার শূন্যতা অনুভব করতে পারলাম। বুঝতে পারলাম ওগুলো কোনো সাধারণ অনুভূতি ছিল না, ছিল তোমার প্রতি আমার ভালোবাসা। তোমার সঙ্গে কতবার যোগাযোগ করার চেষ্টা করছি, তোমাকে মেসেজ দিয়েছি, অথচ তা তোমার চোখে পড়েনি। সেদিন যখন আমাদের দেখা হলো, আমি চেয়েছিলাম আমার মনের জমানো কথাগুলো তোমায় জানাতে, কিন্তু তুমি তারা দেখে চলে গেলে। জানো অপূর্ব, বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবার সিদ্ধান্তের উপর কথা বলার সৎসাহস আমার নেই, কিন্তু এই বিয়ে যে আমি মন থেকে কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আবারও ফিরে যাবে হলে, তখন এই অবক্ত কথাগুলো হয়তো বলা হবে না। একবার আমার বাবার সঙ্গে কথা বলবে অপূর্ব? আমি যে তুমি বিনা কারোর সঙ্গে নিজের জীবন বাঁধতে চাই না। এটি নুসেরা। মৌনতা শুকনো ঢোক গিলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। মৌনতা লেখার দিকে তাকিয়ে আনমনে পুনরায় বলে উঠল, এই চিরকুট যদি অপূর্ব ভাই দেখে তাহলে উনিও কি?
নুশেরা আপুকে ভালোবাসবেন? নুশেরা আপুর বিয়ে ভেঙে দিবেন? অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মৌনতার। অপূর্বকে অন্যের সঙ্গে কল্পনা করতেই তার কষ্ট হচ্ছে, সেখানে অন্য কারোর সঙ্গে দেখলে কি হবে। মা, আমি একটু অপূর্ব ভাইদের বাড়ি থেকে আসছি। তোর বাবা চলে আসবে, এখন কোথাও যেতে হবে না, পড়তে বস। খুব দরকার আছে মা, এই যাবো আর আসবো। রাজিয়া সুলতানা আর কিছু বললেন না। মৌনতা অপূর্বর বাড়ি চলে এলো। সদর দরজা খোলা আছে। মৌনতা ভেতরে প্রবেশ করতেই আয়েশা খানমের দেখা পেল। মৌনতাকে দেখে আয়েশা খানম বললেন, আরে মৌনতা যে, হঠাৎ এ সময়? তোর তো সহজে দেখাই পাওয়া যায় না এ বাড়িতে। অপূর্ব ভাই কোথায় আন্টি? জানি না, ঘরে গিয়ে দেখ তো। মৌনতা মাথা নাড়িয়ে অপূর্বের ঘরের দিকে পা বাড়ালো। দরজার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতে লাগলো। ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পেছন থেকে হুট করে কেউ বলে উঠল, ওহে আমার বাচালতা সেন, এই গরিবের আলোয় কি চুরি করিতে আসিয়াছ? মৌনতা জিভে কামড় দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ঘরের ভেতর প্রবেশ করলো। নিজেকে ধাতস্থ করে পেছন ফিরে হাসলো। অপূর্বর উদ্দেশ্যে বলল, সোনা দানা টাকা পয়সা সব চুরি করে নিয়ে যেতে এসেছি। অপূর্ব মুচকি হেসে বিছানায় বসলো, বলল, বললাম তো এটি গরিবের আলোয়। গরিবের আলোয় এসব দামি জিনিস থাকে না। তাহলে আছেটা কি? এক বাক্স নিখাত ভালোবাসা। বুকের ভেতর এক প্রশান্তি বয়ে গেল মৌনতার। যে কারণে এসেছিল সেটি আর করতে ইচ্ছে হচ্ছে না। ওড়নায় বাঁধা নুশেরার চিরকুর্তি আর অপূর্বর হাতে দেওয়া হলো না মৌনতার। বসা থেকে উঠে দাঁড়ালো মৌনতা। অপূর্বের ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ পেছন থেকে সে মোহনীয় কণ্ঠ হতে ডাক এলো, মৌনতা। অপূর্ব ডাক শুনে পেছন ফিরে তাকালো মৌনতা। এদিকে এসো। মৌনতা এগিয়ে এলো। অপূর্ব বসা থেকে উঠে আলমারির কাছে গেল। ভেতর থেকে একটি ছোট্ট বক্স বের করে মৌনতার সামনে এসে দাঁড়ালো। মৌনতা আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। অপূর্ব বক্সটি খুলে খুব সুন্দর একটি চেইন মৌনতার হাতে দিয়ে বলল, তোমার জন্য। মৌনতার ঠোঁটে হাসি ফুটে উঠল। চেনটি নাড়াচাড়া করে বলল, বাহ, খুব সুন্দর তো, তবে সাদা রঙের হলে আরো সুন্দর লাগতো। অপূর্ব ভ্রু কুঁচকে বলল, সোনা কখনো সাদা রঙের হয় নাকি? এটি সোনার চেন। তোমার বাবা খাইয়ে খাইয়ে একটি বলদি বড় করছে, যে কিনা সোনা এবং সিটি গোল্ডের মধ্যকার পার্থক্য বোঝে না। অপূর্বের কথায় এবার আর রাগ হলো না মৌনতার, বরঞ্চ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। অপূর্ব বলল, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মুখে মশা ঢুকে যাবে তো। এত দামি একটি চেইন আমায় দিলেন, কিন্তু আপনি তো এখনো। কেউ উপহার দিলে কখনো তার দাম নিয়ে ভাবতে হয় না। উপহার সবসময় উপহারই হয়, সেটা ফুল হোক কিংবা গহনা। মানুষের ভালোবাসা কি বদলায় অপূর্ব ভাই? বদলাই তো। আপনারটাও কি বদলে যাবে? আমি যেহেতু একজন সাধারণ মানুষ, সেহেতু বদলাতেই পারে। মৌনতার মুখখানি মলির হয়ে গেল। অপূর্ব মুচকি হেসে বলল, এখনকার ভালোবাসা বদলে তা আরো দ্বিগুণ হয়ে যাবে, বুঝলে? মৌনতার মুখে আবারও হাসি ফুটে উঠল। অপূর্ব বলল, কাল আমি হলে ফিরে যাচ্ছি, আবার কবে ফিরবো ঠিক নেই। এত তাড়াতাড়ি চলে যাবেন? তাড়াতাড়ি কোথায়, প্রায় 1 সপ্তাহ পরে যাচ্ছি। 1 সপ্তাহ বুঝি অনেক দিন হলো? অপূর্ব দেয়াল ঘড়ির দিকে লক্ষ্য করে বলল, 8টা বেজে গেছে। বাড়ি যাওয়ার কথা কি ভুলে গেলে নাকি? মৌনতা ঘড়ির দিকে লক্ষ্য করল। সময় দেখতেই জিভে কামড় দিল, বলল, আমার তো খেয়ালই ছিল না। মা খুব বকবে, আমি গেলাম অপূর্ব ভাই। মৌনতা দৌড়ে চলে গেল। অপূর্ব পিছন থেকে বলল, সাবধানে যাও, পড়ে যাবে তো। অপূর্বর বাড়ি থেকে বের হতেই চিরকুটটির কথা মনে পড়ল মৌনতার। এই চিরকুটটি দেওয়ার জন্যই তো অপূর্বর বাড়িতে যাওয়া। মৌনতা মুহূর্তে চিরকুটটি ছিঁড়ে কয়েক টুকরো করে ফেলল। তারপর ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে মুচকি হাসল। মনে এক প্রশান্তি কাজ করছে। পৃথিবীতে সবাই কি আর সবার প্রিয় এবং ভালোবাসার মানুষকে পায়? পাওয়া সম্ভব নয়। এক প্রান্তে কেউ তার প্রিয় মানুষকে পেয়ে গেলে অপর প্রান্তে কাউকে না কাউকে কাঁদতে হয়। প্রিয় মানুষ হারানোর দহনে পুড়তে হয়। মৌনতা এই জীবনে প্রিয় সবকিছু হারাতে রাজি থাকলেও
অপূর্ব নামক পুরুষটিকে হারাতে চায় না। ময়লার ঝুড়ির দিকে তাকিয়ে বলল, তোমার এই চিরকুটটি অপূর্ব ভাই পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না নুসেরা আপু। দোয়া করি তোমার জীবনে নতুন যে মানুষটির আগমন ঘটেছে তার সঙ্গে তুমি যেন সুখে থাকো। এতটুকু স্বার্থপর তো মানুষকে হতেই হয়। দাউদ ইসলাম খেতে বসে পড়েছেন। অপূর্ব বসতে আয়শা খানম ছেলের খাবার সহ প্লেট এগিয়ে দিলেন। অপূর্ব খেতে লাগলো। আয়শা খানম ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আর কদিন থেকে গেলে হতো না? অপূর্ব খাওয়া থামিয়ে জবাব দিল, একেবারে তোমাদের কাছে থাকার জন্যই তো এখন দূরে থাকছি মা, ভালো করে লেখাপড়া করছি। আয়শা খানম দীর্ঘশ্বাস ফেললেন। দাউদ ইসলাম জিজ্ঞেস করলেন, কাল কখন রওনা দিবি? সকাল 8টা 8:30টার মধ্যে বের হব বাবা। তাহলে তো খুব সকালে উঠতে হবে। খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বি আজ, আর পড়তে বসতে হবে না। অপূর্ব মাথা নাড়িয়ে খেতে লাগলো। ভোরের আলো ফুটতে পুরো বাড়ি জুড়ে রাজিয়া সুলতানার চিৎকার শুরু হয়ে গেছে। মৌনতা এখনো বিছানায় শুয়ে আছে। রাজিয়া সুলতানা অনেকক্ষণ ডাকাডাকি করেও মেয়ের ঘুম ভাঙাতে না পেরে ফ্যানের সুইচ বন্ধ করে চলে গেলেন। তীব্র গরমে বেশিক্ষণ আর শুয়ে থাকতে পারল না মৌনতা। এতক্ষণে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। শোয়া থেকে উঠে ব্রাশ হাতে সোজা রান্নাঘরে চলে এলো মৌনতা। মায়ের উদ্দেশ্যে বলল, এই গরমের মধ্যে সকাল সকাল ফ্যান বন্ধ করে দেওয়া কি তোমার উচিত হয়েছে মা? রাজিয়া সুলতানা সকালে নাস্তা তৈরি করছেন। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়, শুনিসনি? এতক্ষণ ভালো করে ডাকলাম শুনলি না। যেই ফ্যান বন্ধ করলাম সুরসুর করে উঠে গেলি। তাড়াতাড়ি মুখ ধুয়ে পড়ার টেবিলে গিয়ে বস, পড়ার শব্দ যেন রান্নাঘর থেকে শুনতে পাই। মলিন মুখে বাথরুমে চলে গেল মৌনতা। ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলের কাছে আসতেই ভ্রুজোড়া কুঁচকে গেল। চেয়ারে বসে ঘুমে টলছে নির্ঝর। নির্ঝরের মাথায় টোকা দিয়ে মৌনতা বসলো। নির্ঝর লাফিয়ে উঠল। পড়ার মাঝখানে নির্ঝর সাবধানতা অবলম্বন করে ফিসফিসিয়ে বলল, আপা জানো অপূর্ব ভাই না সকালে চলে গেছে, কোথায় গেছে? কলেজে চলে গেছে। কলেজ না বোকা, ওইটা ভার্সিটি। তা কখন গেল? 8টা বাজে বের হতে দেখেছি। যাওয়ার আগে ভাইয়া আমায় 2টা বড় বড় ক্যাডবেরি দিয়েছে। নির্ঝর টেবিলের ড্রয়ার থেকে ক্যাডবেরি বের করে মৌনতাকে দেখালো। হেসে বলল, কিন্তু তোমাকে কিছু দেয়নি আপা। মৌনতা হাসলো। অপূর্ব তো তাকে গতকালই একটা খুব দামি উপহার দিয়ে গেছে। 2 দিন অতিবাহিত হয়েছে। অপূর্ব তার বর্তমান ঠিকানায় পৌঁছেছে 2 দিন আগেই। ক্লাস শেষে হলের দিকে হাঁটা ধরলো অপূর্ব। হুট করে পথ আটকে দাঁড়ালো কয়েকটি ছেলে। অপূর্বর ভ্রুজোড়া কুঁচকে গেল। ছেলেগুলোর মধ্যে একজন রাগান্বিত স্বরে বলল, খুব রাজনীতি করা হচ্ছে তাই না? বড় ভাইদের সম্মান করা ভুলে গেছিস? অপূর্বর মুখ শক্ত হয়ে গেছে, কপালের রগ ভাসমান। তাদের উদ্দেশ্যে বলল, আমি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতেও রাজনীতির সঙ্গে জড়াবো না। রনি নামক ছেলেটি আবার অপূর্বর উদ্দেশ্যে বলল, গলা তুলে আমার সঙ্গে কথা বলার সাহস আছে কোথা থেকে? আমরা তোর সঙ্গে লাগলে কিন্তু তুই এখানে টিকতে পারবি না। বাক্স পলটা নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। আমার জানা মতে এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। এখানে আসার জন্য আমাকে সর্বপ্রথম নিজেকে প্রমাণ করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, আর আমি তাতে সফলও হয়েছি। তারপরেই এখানে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। তাহলে আপনারা আমায় তাড়ানোর কে? রনিদের দলের আরেকজন পলাশ বলে উঠল, দেখো অপূর্ব, আমি ভালো করে তোমার সঙ্গে কথা বলছি। ওইসব আজে বাজে লেখালেখি বন্ধ করে জীবনটা উপভোগ করো, পড়ালেখায় মন দাও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার বাবা মাকে দেখবে কে বলো? অপূর্ব উত্তর দিল না। তাদের পাশ কাটিয়ে চলে গেল। মায়ের হাতের বিয়ের কার্ড দেখে ভ্রু কোচকে নিল মৌনতা। আগ্রহ নিয়ে প্রশ্ন করল, এটা কার বিয়ের কার্ড মা? কে দিয়ে গেছে? রাজিয়া সুলতানা মেয়ের হাতে কার্ড দিয়ে উত্তর দিলেন, দেখে নে। মৌনতা সবে কলেজ থেকে বাড়ি ফিরেছে। কলেজের ইউনিফর্ম পরেই সোফায় বসে কার্ড খুলে দেখতে লাগলো। পাত্রীর নামটি পড়েই মৌনতার ঠোঁটে হাসি ফুটে উঠল। এটি নুসেরার বিয়ের কার্ড। রাজিয়া সুলতানা খুন্তি হাতে আবারও ড্রয়িং রুমে উপস্থিত হলেন। মেয়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ কণ্ঠে বললেন,
কলেজ থেকে সেই কখন ফিরেছিস অথচ এখনো পোশাক বদলাসনি কেন? মৌনতা মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজে প্রশ্ন করলো। এটা তো নুশেরা আপুর বিয়ের কার্ড, তার মানে কাল আপুর বিয়ে। বিয়েতে যাবে না মা? বাড়িতে এসে দাওয়াত দিয়ে গেছে, না গেলে কি হয়? তাও ঠিক। এবার তুই পোশাক বদলে হাত মুখ ধুয়ে নে। পুরো ঘর জুড়ে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা। গালে হাত দিয়ে বিছানার এক কোণে বসে আছে মৌনতা। নির্ঝর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এগুলো এভাবে ফেলে রেখেছো কেন? মৌনতা গোমরা মুখে উত্তর দিল, নুশেরা আপুর বিয়েতে কোনটা পরবো বুঝতে পারছি না, শাড়ি পরবো নাকি লেহেঙ্গা। নির্ঝর কাপড়গুলোর দিকে চোখ বুলিয়ে একটি সোনালী রঙের লেহেঙ্গা এনে মৌনতার সামনে রাখলো। তারপর বলল, কেন আপা? আপা এটা পরো, এটা অনেক সুন্দর। তুই সুন্দরের কি বুঝিস? বাচ্চা ছেলে একটা। আমি তোমার থেকেও ভালো বুঝি। মৌনতা মুখ বাঁকালো। নির্ঝর মৌনতার দিকে আবারও এগিয়ে দিল লেহেঙ্গাটি। বলল, এইটা পরো না আপা। মৌনতা দীর্ঘ শ্বাস ফেলে লেহেঙ্গাটি নিজের হাতে নিয়ে বলল, আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। নির্ঝর হেসে চলে গেল ঘর থেকে। মৌনতা লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। না, খারাপ লাগছে না, বরং বেশ ভালোই দেখতে লাগছে। মাথায় হিজাব বেঁধে ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে ঘর থেকে বের হলো মৌনতা। শাকিল আহমেদ এবং রাজিয়া সুলতানা তৈরি হয়ে বসে আছেন। মৌনতা আসতেই রওনা দিলেন নুসরার বাড়ির উদ্দেশ্যে। রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়ি। অতিথিরা চলে এসেছে বিয়ে বাড়িতে। নুসরা বিষণ্ণ মনে বসে আছে। মীরা তাকে বউ সাজিয়ে চলে গেছে ঘরের বাইরে। নতুন বর চলে এসেছে এতক্ষণে। সবাই সেখানে গিয়েছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে আর নুসরার মনের আশঙ্কাটা বেড়ে চলেছে। মনের ভেতরে এক বিশাল আকারের ঝড় বইছে। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছে নুসরা। অতঃপর সেই কাঙ্ক্ষিত সময় এলো। কাজী চলে এসেছে। নুসরাকে নিয়ে তার বড় ভাইয়ের বউ আবিদা বরের পাশের আসনে বসালো। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে, কিন্তু সেদিকে নুসরার ধ্যান মন কিছুই নেই। মৌনতারা পৌঁছে গেছে খানিকক্ষণ আগেই। দুই বাড়ির দূরত্ব 8-10 মিনিট হবে। কিছুটা দূরে দাঁড়িয়ে নুসরার দিকে তাকিয়ে আছে মৌনতা। বর এতক্ষণে কবুল বলে দিয়েছে। কাজী সাহেব এবার নুসরাকে কবুল বলতে বলল, কিন্তু নুসরার কান পর্যন্ত যেন কথাটি পৌঁছাচ্ছে না। নুসরার বাবা গম্ভীর কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন। বাবার কথাটি কর্ণকুহরে পৌঁছাতে আটকে উঠল নুসরা। শুকনো ঢোক গিলে তারপর 3 বার কবুল বলে দিল। কনে কবুল বলতেই সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ের কাজ সম্পন্ন হতেই মৌনতা এগিয়ে গেল নুসরার কাছে। মৌনতাকে দেখে নুসরা বিচলিত হয়ে উঠল। ফিসফিস করে কান্না জড়িত কণ্ঠে বলল, মৌনতা, আমার তো বিয়ে হয়ে গেছে রে, এবার কি হবে? তুই চিঠিটা অপূর্বকে দিয়েছিলি? কি বলেছিল অপূর্ব? সে এলো না কেন? কোথায় সে? মৌনতা ঘাবড়ে গেল। কিছুক্ষণ চুপ করে রইল। মৌনতার চুপ থাকা দেখে নুসরা আবারও প্রশ্ন করল, কি রে, উত্তর দিচ্ছিস না কেন? মৌনতা দম নিয়ে শক্ত গলায় বলল, অপূর্ব ভাই ঠিক তার পরের দিনই হলে ফিরে গেছে আপু, কিন্তু চিঠিটা ওনার হাত পর্যন্ত পৌঁছায়নি। চমকে গেল নুসরা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মৌনতার দিকে। মৌনতা নিচের দিকে তাকিয়ে বলল, আমি অপূর্ব ভাইকে চিঠিটা দিতে গিয়েও দিতে পারিনি আপু, পারলে আমায় মাফ করে দিও। আমি যে অপূর্ব ভাইকে খুব ভালোবাসি আপু, নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেই কি করে, তাই চিঠিটা আমি দেইনি ওনাকে। একটু থেমে মৌনতা বলল, অতীত ভুলে যাও আপু, নতুন জীবন নিয়ে ভাবো, দোয়া করি খুব সুখী হবে তুমি। মৌনতার কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নুসরার। অবাক নয়নে তাকিয়ে আছে মৌনতার পানে। মৌনতার সেই দৃষ্টির দিকে তাকানোর মতো সৎ সাহস পেল না। দৃষ্টি নত করে নুসরার সামনে থেকে চলে এলো। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসেছে মৌনতা। বিদায়ের সময় নুসরা অনেক কেঁদেছে। কাঙ্ক্ষিত ব্যক্তির নিকট অব্যক্ত অনুভূতিগুলো চোখের পানি দ্বারা ঝরিয়ে দিয়ে ছুটে চলেছে তার নতুন ঠিকানায়। অথচ কেউ একজন জানলই না তাকে একটিমে ভালোবেসেছে, নিজের জীবনে খুব করে চেয়েছে। অতঃপর সেই মেয়েটি তার অনুভূতি এবং ভালোবাসাগুলো সে ব্যক্তির নিকট পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে।
নতুন এক সম্পর্কে আবদ্ধ হয়ে অপরিচিত একজনের সঙ্গে মেঘের ভেলার মতো ছুটে চলেছে অচেনা জায়গায়। এই ধুলোবালির মধ্যে এসব কি খাচ্ছ? পেট খারাপ হবে তো। সবে মাত্র একটি বড় সাইজের ভেলপুরি মুখে ঢুকিয়েছে মৌনতা। পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে ফিরতেই চেনা মুখটি দেখতে পেল। মুখের খাবার দ্রুত শেষ করে দোকানিকে টাকা দিয়ে এগিয়ে এলো। চমকায়িত কণ্ঠে বলল, অপূর্ব ভাই। অপূর্ব ভ্রু কুঁচকে নিয়ে বলল, এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে যে দুদিন পর অসুস্থ হয়ে যাও তা কি তোমার মা জানে? আমি কি রোজ রোজ এইসব খাই নাকি অপূর্ব ভাই? কলেজ ছুটি? কলেজ তো সেই কখন ছুটি হয়েছে, এমনকি আমার কোচিংও শেষ। ও তাহলে যাওয়া যাক। মৌনতা মাথা নাড়িয়ে বান্ধবীদের থেকে বিদায় নিয়ে অপূর্বর সঙ্গে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করেছে তারা। মৌনতা প্রশ্ন করল, কখন এলেন অপূর্ব ভাই? এই তো এখনই। এখনই মানে বাড়িতে যাননি? না, ক্লাস শেষে সোজা এখানে চলে এসেছি। ও। আর কথা হলো না দুজনের মধ্যে। শুরু হলো নীরবতা। নীরবতা ভেঙে অপূর্ব প্রশ্ন করল, নুসেরার দেওয়া চিঠিটা আমায় দিলে না কেন? কোথায় সেই চিঠিটা? আটকে উঠল মৌনতা। পথের মধ্যে হাঁটা থেমে গেল তার। অপূর্বের দৃষ্টি মৌনতার দিকে। মৌনতার নীরবতা দেখে অপূর্ব বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? চিঠি সম্বন্ধে আপনি জানলেন কিভাবে অপূর্ব ভাই? নুসেরা বেশ কয়েকবার মেসেজ দিয়েছিল আমায়, কিন্তু কিছু ঝামেলার কারণে মেসেজগুলো চোখে পড়েনি। গতকাল রাতে ইনবক্সে ঢুকতেই মেসেজগুলো দেখলাম। মৌনতা পুনরায় নীরব রইল। অপূর্ব বলল, গতকাল বিয়ে হয়ে গেছে নুসেরার, তাই না? হুম। চিঠিটা আমায় দিলে না কেন? মৌনতা অপূর্ব চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, দিলে কি হতো অপূর্ব ভাই? আপনি কি নুসেরা আপুর ডাকে সাড়া দিতেন, বিয়েটা ভেঙে দিতেন? অপূর্ব মুচকি হাসলো, বলল, রিকশায় করে শহর ঘুরবে আজ? মৌনতা ডানে মাথা হেলিয়ে বলল, হুম। অপূর্ব হাতের ইশারায় রিকশা থামিয়ে মৌনতাকে নিয়ে উঠে গেল তাতে। রিকশা চলতে লাগলো। অপূর্ব দৃষ্টি চলন্ত রাস্তায়। মৌনতার উদ্দেশ্যে বলল, আমরা আমাদের জীবনে কত মানুষকেই ভালোবাসি, কত মানুষকেই নিজের করে চাই, তাই বলে কি সবাইকে পাওয়া সম্ভব হয়ে ওঠে? মৌনতা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। অপূর্ব বলল, প্রতিটি মানুষের অনুভূতি ভিন্ন, ভালোবাসা, ভালো লাগা এবং এগুলো প্রকাশ করার ধরনও ভিন্ন। সেক্ষেত্রে নুসেরা হচ্ছে আমার ভালো একজন বন্ধু। বন্ধু হিসেবে তার প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা ছিল। মৌনতা বুঝতে পারল না অপূর্ব কেন এসব বলছে। তবুও মনোযোগ সহকারে অপূর্বর কথা শুনছে সে। অপূর্ব এবার কঠিন গলায় বলল, তোমার উচিত ছিল চিঠিটা আমি পর্যন্ত পৌঁছে দেওয়া। একটি চিঠি নিশ্চয়ই কারো অনুভূতি, ভালোবাসার পরিবর্তন করতে পারে না। আমার প্রতি এত ঠুনকো বিশ্বাস তোমার মনে? মৌনতা মাথা নিচু করে নিল। মিনমিনিয়ে বলতে লাগলো, আসলে অপূর্ব ভাই আমি। কথার মধ্যেই মৌনতাকে থামিয়ে দিয়ে অপূর্ব বলল, চিঠিটা যদি আমার হাতে আসতো তাহলে আমি হয়তো নুসেরাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু এখন তো আর সেই সুযোগটা নেই। বরঞ্চ মেয়েটি সারা জীবন একটি আক্ষেপ মনে নিয়ে ঘুরে বেড়াবে। সে ভাববে তার হৃদয়ের কথা আমি জানতে পারিনি বলেই আজ আমাদের দূরত্ব তৈরি হয়েছে। ভাববে তোমার কারণেই আমাদের আলাদা হতে হয়েছে। পারবে এই দায় এড়াতে? চোখ জোড়া ভিজে উঠল মৌনতার। অপূর্ব দম ছেড়ে খানিকটা সময় নিল। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে মৌনতাকে নিয়ে নেমে গেল। বলল, আচ্ছা বাড়িতে যাও তাহলে, আমারও ট্রেন আসার সময় হয়ে গেছে। চলে যাবেন অপূর্ব ভাই? অপূর্বর কপালে কয়েকটি ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, চোখে পানি কেন? এটা কি আমাদের শেষ দেখা নাকি যে কাঁদছো? এখনো সন্ধ্যা হতে তো ঘন্টাখানিক দেরি অপূর্ব ভাই, আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? বুঝেছি, তুমি আমার ট্রেন মিস করাবে। একদিন ট্রেন মিস করলে কি খুব ক্ষতি? ট্রেন মিস করে না হয় আমার হাত ধরুন, তার পরিপ্রেক্ষিতে আমি বলবো তুমি হাতটি শুধু ধরো, আমি হব না আর কারো। অপূর্ব গম্ভীর মুখে উত্তর দিল, আর আমি তার উত্তরে বলবো, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। কেন সাধ্য নেই অপূর্ব ভাই? কারণ তোমার উপর আমার অধিকার নেই। অধিকার এমনি এমনি আসে না, অর্জন করে নিতে হয়। তার প্রচেষ্টাই তো করছি। তোমার বাবা তো আর বেকার ছেলের হাতে মেয়ে বিয়ে দিবেন না। বাবারা এমন কেন হয়? প্রত্যেক বাবারাই চায় তার মেয়ে যেন রানীর মতন থাকে, কোনো অভাব অনটন দুঃখ কষ্ট যেন তাকে ছুতে না পারে। তাই কোনো বাবা
বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। তাদের জায়গায় আমি থাকলে আমিও এটাই চাইতাম। ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য টাকাই কি সব অপূর্ব ভাই? টাকাই সব। মৌনতা ঘোর প্রতিবাদ করে বলল, মোটেও না, টাকাই সব নয়। সুখে থাকার জন্য ভালোবাসাই যথেষ্ট। মাছ মাংস ছাড়া ভাত খেতে পারো? মৌনতা বুঝলো না এই প্রশ্ন কোত্থেকে এলো, তবুও উত্তর দিল, না। বাজারে মাছ মাংসের দাম কত জানো? মৌনতা দুদিকে মাথা নাড়ালো। অপূর্ব বলল, দুদিন না খেয়ে থাকতে পারবে? রাগ করে 3 দিন না খেয়ে থাকার রেকর্ড আছে। রাগ করে সবাই না খেয়ে থাকতে পারে, কিন্তু যখন রাগ চলে যায় তখন না খেয়ে থাকা সহজ নয়। বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য টাকাটাই সব। অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ডাল ভাত খাওয়ার জন্য টাকা লাগে, পোশাক ক্রয়ের জন্য টাকা লাগে। এই যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এর পেছনেও টাকা লেগেছে। কিভাবে? গাড়ি ভাড়া। হেঁটে হেঁটে তো আর এতটা পথ অতিক্রম করা যায় না, তাই টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে তারপরেই তো আসতে হয়েছে। ও। তাই আবেগ দিয়ে কখনো কিছু ভাববে না। আবেগ দিয়ে প্রেম হয়, কিন্তু ভালোবাসা কিংবা সংসার কখনো হয় না। মৌনতা প্রতিক্রিয়া করল না। সন্ধ্যা নেমে এসেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। অপূর্ব বাড়ি পর্যন্ত মৌনতাকে এগিয়ে দিয়ে বলল, বাড়ি যাও, এবার আমি আসি। আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে যাবেন না অপূর্ব ভাই? আমার আসার খবর বাবা মা জানে না। এখন বাড়িতে ঢুকলাম, মা আজ আর যেতে দিবে না। আচ্ছা, বিদায়। বেঁচে থাকলে খুব শীঘ্রই দেখা হবে। মৌনতার থেকে বিদায় নিয়ে চলে গেল অপূর্ব। মৌনতা অপূর্বর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বাড়িতে প্রবেশ করল। রাজিয়া সুলতানা শক্ত কণ্ঠে মেঘে প্রশ্ন করলেন, আসতে এত দেরি হলো কেন? মৌনতা ভাবতে লাগলো কি উত্তর দিবে। রাজিয়া সুলতানা তাকিয়ে আছেন মেয়ের দিকে। মৌনতা বলল, ফ্রেন্ডের সঙ্গে ছিলাম মা। কলেজের কাছেই একটা মেলা বসেছে, ওইখানেই গিয়েছিলাম। এখন আবার কিসের মেলা বসেছে? বৃক্ষ মেলা মা। বৃক্ষ মেলা এই দিনে বসে নাকি? তুমি কি আমায় সন্দেহ করছো মা? ঠিক আছে চলো, তোমায় দেখিয়ে আনি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল না হয় যাব। মৌনতা চমকে গেল। রাজিয়া সুলতানাকে পাশ কাটিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তুমি আমায় বিশ্বাস করলে না মা? এই জীবন রেখে কি করব আমি? 3 দিন পার হয়ে গেছে। অচেনা নাম্বার থেকে বিভিন্ন হুমকি ধামকির মেসেজে মোবাইল ভরে গেছে। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে অপূর্ব। মাথার মধ্যে কত শত ভাবনা। সত্যের থেকে মিথ্যের জোর এখন বেশি। অন্যায় প্রতিবাদ করলেই মানুষের শত্রুর সংখ্যা বেড়ে যায়, মৃত্যুর সম্মুখে এসে দাঁড়ায়। অথচ যারা অন্যায় করে তারাই সমাজের মধ্যে মাথা তুলে সসম্মানে বেঁচে থাকে। অপূর্ব রুমমেট রাব্বি এগিয়ে এলো, বলল, রনির দলবল তোর ওপর অনেক ক্ষেপে আছে, ওরা খুব খারাপ অপূর্ব। যদি তোর কোনো ক্ষতি করে দেয়, বাদ দে না এসব লেখালেখি। বন্ধ চোখ জোড়া খুলে ফেললো অপূর্ব। রাব্বির কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না। পুরনো কথাগুলো মনে পড়ে গেল। ভার্সিটিতে যখন প্রথম পা রেখেছিল অপূর্ব, তখন তার ভেতরে ছিল হাজারো স্বপ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরেই অনেক স্বপ্ন থাকে। বোর্ড পরীক্ষার পর সবার প্রথম লক্ষ্যই হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। অপূর্বরও ঠিক তাই ছিল। কিন্তু ওই যে বলে না, বাহিরে যা চাকচিক্যময়, ভেতরে তা শুধুই নিকষ কালো অন্ধকারের মতো। র্যাগিং আইনগত অপরাধ হলেও লোক চক্ষুর আড়ালে অনেক সিনিয়র আছে যারা জুনিয়রদের ওপর বিভিন্ন অবান্তর কাজ চাপিয়ে দেয়। আর যারা তাদের কথা শুনে না, অন্যায় আবদার মানতে চায় না, তাদের ওপর নেমে আসে নির্মম অত্যাচার। অপূর্ব যেদিন প্রথম ভার্সিটিতে আসে, তখন তার কাছে সব ছিল অচেনা। বড় ভাইদের সালাম না দেওয়ার অপরাধে সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। পেতে হয়েছিল বেয়াদব উপাধি। এরপর থেকে প্রায় সময় সেই সিনিয়ররা হলরুমে আসতো, বিরক্ত করত তাদের। শেষে বাধ্য হয়েই অপূর্ব এর প্রতিবাদ করে, আর তারপর থেকেই তাদের শত্রুতে পরিণত হয়। প্রথম প্রথম এই রুমটায় অপূর্বরা 5 জন থাকতো। সবার সামনে কান ধরে উঠবসা করানোয় তাদের মধ্যকার একজন তো লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আর একজন হল পরিত্যাগ করেছে। এই সিনিয়রদের কত কত অন্যায় আবদার, তৈরি করেছে কত নোংরা নিয়ম, যার বিষয়ে সামাজিক গণমাধ্যমে অনেক লেখালেখিও করেছে অপূর্ব। এমনকি কয়েকজনকে সঙ্গে নিয়ে উপর মহলে অভিযোগ জানিয়েছে। তারপর থেকেই ওরা অপূর্বর পেছনে লেগেছে।
অপূর্বকে যারা সঙ্গ দিয়েছিল তারাও জীবন ভয়ে সরে দাঁড়িয়েছে প্রতিবাদ করা থেকে, কিন্তু অপূর্ব সরেনি। সে তার স্থানে দৃঢ় প্রত্যয় নিয়ে অনড় রয়েছে। অপূর্বর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত হলো রাব্বি। বলল, তুই তোর বাবা মায়ের একমাত্র ছেলে, তোর কিছু হলে তোর তাদের কি হবে বল তো? এই ভয়ে কি মাথা নিচু করে ওই বাজে ছেলেগুলোর পা চাটবো? রাব্বি দীর্ঘ শ্বাস ফেলল। অপূর্ব সিলিং ফ্যানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, জানিস, আমার বাবা না সবসময় একটা কথা বলে, যাই করিস না কেন অন্যায়ের কাছে মিথ্যের কাছে কখনো মাথা নত করবি না। আর আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি, তাই এদের এই হুমকি ধামকিতে আমার কিছু যায় আসে না। এছাড়া আমি তো আর আগ বাড়িয়ে তাদের সঙ্গে ঝামেলায় জড়াইনি, বরং ওরা নিজ থেকে এসে ঝামেলা করেছে। বুঝলাম, তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। রাব্বি দমে গিয়ে নিজের বিছানায় চলে গেল। অপূর্ব আগের মতোই শুয়ে আছে। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছে। খাওয়া শেষে শাকিল আহমেদ বললেন, সকাল সকাল কিন্তু সবাই তৈরি থেকো, 9টার বাসেই কিন্তু রওনা দিব আমরা। মৌনতা ভ্রু কুঁচকে নিল। নির্ঝর প্রশ্ন করল, কোথায় যাব বাবা? তোর বড় চাচার বাড়ি। কেন বাবা? তো নাইমা আপুর বিয়ে, তাই কাল ওখানেই যাব আমরা। রাত 11:30। দাউদ ইসলাম সবে বিছানায় শুয়েছেন, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। তৎক্ষণাৎ মোবাইলের রিংটং বেজে উঠল। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, মোবাইলটা এদিকে দাও তো। আয়শা খানম মোবাইল এগিয়ে দিলেন স্বামীর হাতে। চেনা নাম্বার দেখে খুশি হলেন দাউদ ইসলাম। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে এলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ওয়াইফাই অন করবে বাবা, তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা করছি। কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ভিডিও কল এলো। দাউদ ইসলাম এবং আয়শা খানম মোবাইলের দিকে মুখ করে পাশাপাশি বসলেন। অপূর্ব পলকহীন চোখে তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। আয়শা খানম ছেলেকে প্রশ্ন করলেন, রাতে খাবার খেয়েছিস? মা। তাহলে তোর মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না মা, কিছু হয়নি। আজ হঠাৎ এত রাতে বাবা মাকে দেখতে ইচ্ছে হলো, ব্যাপার কি? তোমাদের দেখার খুব ইচ্ছে হলো তাই ফোন করেছি। আমার না কেমন যেন লাগছে বাবা, মনে হচ্ছে এটাই যেন তোমাদের সঙ্গে শেষ দেখা। এ আবার কেমন ধরনের কথা অপূর্ব? অপূর্ব পুনরায় হাসলো। প্রায় 1 ঘন্টার মতো বাবা মায়ের সঙ্গে কথা বলে অনিচ্ছা সত্ত্বেও ফোন কাটলো। পুরো একটা দিন অতিবাহিত হয়ে আরেকটা দিনের সূচনা হয়েছে, কিন্তু সেই যে গত পরশু রাতে অপূর্ব রাতে ফোন করেছিল, তারপর আর তার কোনো খবর নেই। সকাল থেকে আয়শা খানম ছেলের চিন্তায় মশগুল হয়ে আছেন। চিন্তিত কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বললেন, আরেকবার ফোন করে দেখো না ছেলেটার কি হয়েছে। ও তো এমন করে না, রোজই তো ফোন করে আমাদের সঙ্গে কথা বলে। গতকাল থেকেই তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু নাম্বার বারবার বন্ধ বলছে। ওর কোনো বন্ধুকে ফোন করে দেখো না যদি কোনো খবর পাও। ওর বন্ধুদের নাম্বার আমার কাছে আছে নাকি? ওইসব ভার্সিটিতে তো যখন তখন পরীক্ষা কিংবা প্রেজেন্টেশন শুরু হয়ে যায়, হয়তো তাই নিয়ে ব্যস্ত আছে। আমরা বরং আজ রাতটা অপেক্ষা করি, দেখবে ছেলে আমাদের ঠিক সময় খোঁজ খবর নেবে। স্ত্রীকে কোনো মতে বুঝিয়ে বাড়ির বাইরে চলে গেলেন দাউদ ইসলাম। কোনো বুঝি আয়শা খানমের মাথা থেকে চিন্তা দূর করতে পারেনি। যতই হোক, মা তো, সন্তানের কিছু হলেই তাদের মনটাই আগে কু ডেকে ওঠে। দাউদ ইসলাম নিজেও ছেলের চিন্তা থেকে বের হতে পারছেন না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে আছেন দাউদ ইসলাম। ফোনের রিংটং বেজে উঠতে রিসিভ করে কানের কাছে ধরে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি অপূর্ব বন্ধু রাব্বি বলছি চাচা। অপূর্ব কোথায় বাবা? গতকাল থেকে ফোন করছি কিন্তু ধরছেই না। এদিকে ওর মা আর আমি তো চিন্তায় শেষ। এই বুড়ো বয়সে এত চিন্তা কি সহ্য হয় বলো? রাব্বি থতমত খেয়ে গেল। গোছালো কথাগুলো অগোছালো হয়ে গেছে মুহূর্তেই। ফোনের অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ না পেয়ে দাউদ ইসলাম ফের বললেন, কি হলো বাবা, কথা বলছো না যে? কোথায় অপূর্ব? রাব্বি জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, চাচা আপনাকে একবার আসতে হবে। কেন বাবা? আমি মেসেজের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি চাচা, আপনি আপনার কোনো রিলেটিভ বা পরিচিত কাউকে নিয়ে সেই ঠিকানায় আজকের মধ্যে চলে আসুন। এখানে আসলে অপূর্বকে পেয়ে যাবেন। কল কেটে গেল।
আয়শা খানম এতক্ষণ স্বামীর পাশে চুপটি করে বসেছিলেন। মোবাইল কান থেকে সরাতেই প্রশ্ন করলেন, কি বললো অপূর্বর কথায়? ওর ফোনে কি হয়েছে? বললো একবার যেতে হবে ওখানে, তাহলে নাকি অপূর্বর দেখা পাবো। কিছু হয়েছে? তা তো বললো না, একা একা যেতে নিষেধ করলো। এছাড়া এতটা পথ কি আমার পক্ষে একা যাওয়া সম্ভব? মিরাজকে ফোন করে আসতে বলে দাও। ছেলেটা ঠিক আছে কিনা কে জানে, মিরাজ এলেই বেরিয়ে পড়বে। দাউদ ইসলাম স্ত্রীর কথা মতো বড় ভাইয়ার ছেলেকে ফোন করে আসতে বলে দিয়ে ঘরে চলে গেলেন তৈরি হওয়ার জন্য। চাচার ফোন পেয়ে মিরাজ তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে গেল। বিয়ে বাড়ি থেকে মৌনতা এবং তার পুরো পরিবার নিজেদের আবাস স্থলে ফিরেছে। পোশাক বদলিয়ে কাজে লেগে গেলেন রাজিয়া সুলতানা। মাত্র কয়েকদিনই ঘরগুলো কেমন ময়লা হয়ে গেছে। মৌনতা হাত পা ছড়িয়ে সোফায় বসে বিরক্তি নিয়ে বলল, উফ মা, এতটা পথ জার্নি করে এলে, একটু শুয়ে বিশ্রাম নিবে, তা না করে কাজে লেগে পড়েছো। রাজিয়া সুলতানা মেঝে ঝাড়ু দিতে দিতে উত্তর দিলেন, আমি কি তোর মতো নোংরা নাকি সবকিছু অপরিষ্কার রেখে শুয়ে থাকবো? মৌনতা চুপ হয়ে গেল। মায়ের সঙ্গে কথা বাড়ালে যে সে কথায় পারবে না তা বুঝে গেছে। মিরাজকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেছেন দাউদ ইসলাম। একটি ছেলে এগিয়ে এলো তাদের দিকে। দাউদ ইসলামের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আমি ফোন করেছিলাম আঙ্কেল। তো অপূর্ব কোথায় বাবা? এবার তো নিয়ে চলো ওর কাছে। জি আঙ্কেল, চলুন। মর্গে কয়েকজন মিলে একটা লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। মুখে তাদের আতঙ্ক বিরাজ করছে। দাউদ ইসলাম এবং মিরাজকে নিয়ে সেখানে উপস্থিত হলো রাব্বি। কপালে কয়েকটি ভাঁজ পড়ল দাউদ ইসলামের। প্রশ্ন করলেন, এখানে কেন নিয়ে এলে? এটা তো মর্গ, এখানে তো মৃত মানুষ থাকে। চোখ দুটো লাল হয়ে গেছে রাব্বির। মনে হচ্ছে এই যেন বর্ষণ হবে। নীরব ভঙ্গিতে এগিয়ে গেল সেই মৃতদেহের দিকে। মুখের ওপর থেকে কাফনের কাপড় সরিয়ে দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। পরিচিত মুক্তি দেখে অন্তর আত্মা কেঁপে উঠল দাউদ ইসলামের। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দৃশ্যপট হচ্ছে জীবিত পিতার দৃষ্টি সম্মুখে সন্তানের লাশ। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেলেন দাউদ ইসলাম। অক্ষিদয় ভিজে গেছে ওনার। শিশু সুলভ কণ্ঠে বললেন, অপূর্ব বাপ, আমার এই অসময়ে এভাবে এখানে শুয়ে আছিস কেন? এই দেখ তোর বাবা এসেছে, চোখ খোল এবার। নিস্তেজ প্রাণহীন দেহ পড়ে আছে বেডে। নেই কোনো সারা শব্দ। দাউদ ইসলাম হাউমাউ করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, কি হয়েছে আমার ছেলের? ও কথা বলছে না কেন? কেন আমার কথা শুনছে না? আমার ছেলে তো কখনোই আমার অবাধ্য ছিল না। উঠ না অপূর্ব, এদিকে তোর মা তো তোর জন্য অপেক্ষা করছে। মিরাজ দাউদ ইসলামের বাহু ধরে উনাকে সামলানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু পুত্রের এমন অবস্থা দেখে কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না দাউদ ইসলাম। উনার প্রেসার বেড়ে গেছে। উপস্থিত একজন ডাক্তার থেমে থেমে বললেন, অপূর্ব আর বেঁচে নেই, উনি গতকাল রাতে আত্মহত্যা করেছেন। কথাটি মুহূর্তের মধ্যেই দাউদ ইসলামের মস্তিষ্কে আঘাত করে। সঙ্গে সঙ্গে উনি জ্ঞান হারান। উনার দেহখানা ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ে মিরাজের ওপর। মিরাজ দুই হাত দিয়ে দাউদ ইসলামকে ধরে। রাব্বি এবং আরো দুজন ছেলে মিলে দাউদ ইসলামকে ধরাধরি করে অন্য ক্যাবিনে নিয়ে গেল। ডাক্তাররা উনাকে চেক আপ করতে লাগলো। মিরাজ সেখান থেকে প্রস্থান করলো। রাব্বির উদ্দেশ্যে বলল, আত্মহত্যা করার মতো ছেলে তো অপূর্ব নয়, সত্যি করে বলো তো কি হয়েছিল? মাথা নিচু করে আছে রাব্বি। রাব্বির থেকে কোনো উত্তর না পেয়ে বাকিদের জিজ্ঞেস করলো মিরাজ, কিন্তু কারো কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। রাত 1:30। অ্যাম্বুলেন্স ঝনকার তুলে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এমন বিদ্ঘুটের শব্দে চারপাশের বিল্ডিং এর মানুষের ঘুম ভেঙে গেছে। কেউ কেউ জানালা দিয়ে উকি দিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে, আবার কেউ বা নিচে নেমে চলে এসেছে। আয়শা খানম দরজা খুলে বাহিরে এলেন। চমকায়িত দৃষ্টিতে তাকিয়ে আছেন সেদিকে। অ্যাম্বুলেন্স থেকে প্রথমে একটি স্ট্রেচার করে দাউদ ইসলামকে নামানো হলো। আয়শা খানম বিচলিত কণ্ঠে বললেন, ওর কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? মিরাজ নিচু স্বরে বলল, চাচা অসুস্থ হয়ে গেছেন, প্রেশার বেড়ে গেছে, ওনাদের ঘরটা দেখিয়ে দিন চাচি। আয়শা খানম ওনাদের ঘর দেখিয়ে দিয়ে পেছন পেছন যেতে লাগলেন।
দাউদ ইসলামকে বিছানায় শুইয়ে দিয়ে চলে এলো ওয়ার্ড বয়রা। পরপর আরেকটি স্ট্রেচারে নামানো হলো অপূর্বর প্রাণহীন দেহ। বসার ঘরে রাখা হলো সেই স্ট্রেচার। স্বামীর শিওরে বসে সর্ষে তেল দিয়ে হাত মালিশ করে দিচ্ছেন আয়শা খানম। অপূর্বর বড় বোন উর্মিলা এবং জামাই সোহিলও পৌঁছে গেছে সেখানে। মেয়েদের রেখে সোহিলি এসেছে বৃদ্ধা শাশুড়ির নিকট। মেয়ে এবং মেয়ে জামাইকে দেখে সৌজন্য হাসলেন আয়শা খানম। বললেন, এত রাতে তোরা নিশ্চয়ই বাবার অসুস্থতার কথা শুনেই চলে এসেছিস। চিন্তা করিস না, তোদের বাবা এখন অনেকটাই সুস্থ। এখন শুধু জ্ঞান ফেরার পালা। কেঁদে দিল উর্মিলা। হ্যাঁ, কাঁদছিস কেন? বললাম তো গুরুতর কিছু হয়নি। মা, বাইরে চলো। কেন? অপূর্বকে দেখবে না? অপূর্ব এসেছে? উর্মিলার চোখ বেয়ে পানি পড়ছে। আয়শা খানম রাগান্বিত স্বরে বললেন, কথাই অপূর্ব, বাইরে কি করছে? এদিকে বাবা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, মা চিন্তা করছে, আর সে কিনা বাইরে বসে আছে। ডেকে আনুকে। ও যে আসতে পারবে না মা, তোমাকে যেতে হবে। আমায় যেতে হবে? এসব বাচ্চামো বাদ দিতে বলো কে? দেখছিস তো তোদের বাবা অসুস্থ। এখন আমি এখান থেকে উঠে কি করে যাই? সায়রার বাবা না হয় বাবার কাছে থাকবে, তুমি চলো না মা অপূর্বের কাছে। আয়শা খানম বিরক্ত হলেন। দীর্ঘ শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে চললেন বসার ঘরে। বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে বাড়িতে। অনেকক্ষণ আগে মিরাজ বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনেরা আসা শুরু করে দিয়েছে। বসার ঘরে আসতে আয়শা খানমের পাজোড়া থেমে গেল। উর্মিলা নিজের কান্না আর চেপে রাখতে পারল না। হাউমাউ করে কাঁদছে সে। আয়শা খানম শুকনো ঢোক গিলে বললেন, কে শুয়ে আছে ওখানে? তোরা কাঁদছিস কেন? কি রে, বল না, কে ওখানে? একজন লোক গিয়ে মুখ থেকে সাদা কাফনের কাপড় সরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মেঝেতে ধপ করে বসে পড়লেন আয়শা খানম। ছেলের গালে হাত রেখে বললেন, অপূর্ব, এই অপূর্ব, এভাবে শুয়ে আছিস কেন বাবা? উর্মিলা মায়ের পাশে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, অপূর্ব আর নেই মা, ও যে চলে গেছে আমাদের ছেড়ে। রেগে গেলেন আয়শা খানম। হিংস্র দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি সব আজে বাজে কথা বলছিস তুই? অপূর্ব নেই মানে? এই তো আমার ছেলে আমার সামনে শুয়ে আছে। আমার ছেলেটার অনেক ঘুম পেয়েছে মনে হয়, তাই ঘুমিয়ে গেছে। তোরা কেউ ওকে নিয়ে ঘরে শুয়ে দে। আমার এইটুকু একটা ছেলে, ও মরবে কেন? বুঝেছি, অপূর্ব তোমাদের সবাইকে এসব শিখিয়ে দিয়েছে, তাই না? আয়েশা খানমকে সত্যটা বোঝাতে না পেরে সবাই হাল ছেড়ে দিল। আয়েশা খানম অপূর্বের গালে চাপড় মারতে মারতে বললেন, ওঠ না অপূর্ব, আমি রেগে যাচ্ছি কিন্তু। তুই না উঠলে আমি এবার সত্যি সত্যি মারবো। ওই অপূর্ব, ওঠ। কেন বুঝতে পারছিস না? তোর মায়ের বয়স হয়েছে, এখন কি ফাজলামি করার বয়স আছে? তারপরেও ছেলের কোনো সারা শব্দ পেলেন না আয়েশা খানম। আচমকা চিৎকার করে কেঁদে উঠলেন তিনি। ছেলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললেন, এই হতে পারে না, আমার ছেলে মরতে পারে না। তোমরা কেউ ওকে বলো না আমার সঙ্গে কথা বলতে। ওকে ছাড়া আমরা বাঁচবো কি করে? ওঠ না বাবা, একবার আমার সঙ্গে কথা বল। মৃত মানুষ কি আর কথা বলতে পারে কখনো? না, পারে না। অপূর্বও পারেনি। মায়ের আদেশ সে পালন করতে পারেনি। পারেনি চোখ খুলে তাকিয়ে মা বলে ডাকতে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে নিচ্ছে সেই নির্মম নিকৃষ্ট ঘটনা, যেখানে মৃত ছেলে লাশের পাশে বসে কাঁদছে একজন অসহায় মা, যে কিনা কয়েক মুহূর্ত আগেও ছেলের সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে বসেছিল। কি নির্মম এক ঘটনা, যা কল্পনাও করতে চোখ ভিজে যায়। উপস্থিত সকলের চোখেও ভিজে গেছে। উর্মিলার অবস্থাও নাজেহাল। একমাত্র ভাইয়ের মৃত দেহ দেখে সেও স্থির হতে পারছে না। যে ভাইকে একসময় কোলে পিঠে করে বড় করেছে, খাইয়ে দিয়েছে, যে ভাই আপু আপু ডেকে পেছন পেছন ঘুরেছে, তার লাশও যে চোখ দিয়ে দেখতে হবে তা ভুলেও কখনো ভাবেনি সে। আয়েশা খানমকে কয়েকজন মহিলা মিলে অপূর্বের লাশের ওপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু আয়েশা খানম শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরে আছেন। বলছেন, আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না। চোখ খুলতেই হবে ওকে। ওর জন্য যে ওর পছন্দের সব খাবার রান্না করেছি আমি, ওকে খেতে হবে সেগুলো। ওঠ না বাবা আমার,
আমি নিজের হাতে আজ খাইয়ে দিব তোকে। বাবা মা অপূর্ব ভাইয়াদের বাড়িতে গেছে। জানো আপা, সবাই বলছে অপূর্ব ভাই নাকি আকাশের তারা হয়ে গেছে। ঘুমের ঘোরে নির্ঝরের এমন একটি কথা শুনে লাফিয়ে উঠল মৌনতা। সব ঘুম চলে গেল মুহূর্তের মধ্যে। মৌনতা জিজ্ঞেস করলো, কি বললি? আবার বল। অপূর্ব ভাইকে না একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর অপূর্ব ভাইও চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। সবাই বলছে অপূর্ব ভাই আর নেই আপা। চট করে মেজাজ বিগড়ে গেল মৌনতার। চোখ রাঙিয়ে বলল, এই মাঝরাতে আর দুষ্টুমি খুঁজে পাস না? এসব কি ধরনের কথা নির্ঝর? আমি দুষ্টামি করছি না আপা, তুমি চলো অপূর্ব ভাইয়াদের বাড়িতে, আন্টি অনেক কান্নাকাটি করছে। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল মৌনতার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওড়নাটা মাথায় মুড়িয়ে নির্ঝরকে নিয়ে বাড়ি থেকে বের হলো। অপূর্বদের বাড়ির সামনে মানুষজন ভিড় করে রেখেছে। চারিদিকে ফজরের আজানের ধ্বনি। যত সামনে এগোচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে মৌনতার। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে রেখেছে। রাজিয়া সুলতানা বাকিদের সঙ্গে আয়শা খানমের মাথায় পানি ঢালছেন। ছেলের শোকে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছেন তিনি। আগরবাতির গন্ধে চারিদিক মৌমো করছে। সাদা কাফনে মুড়ানো নিষ্প্রাণ দেহ পড়ে আছে বসার ঘরের মেঝেতে। তাকে ঘিরে বসে আছে আত্মীয় স্বজনেরা। মৌনতা সেখানে এসে দাঁড়ালো। শাকিল আহমেদ মেয়েকে দেখে এগিয়ে এলেন, বললেন, তুই এখানে আসতে গেলি কেন? নিশ্চয়ই নির্ঝর তোকে নিয়ে এসেছে, যা বাড়িতে যা। এটা কে বাবা? সত্যি কি অপূর্ব ভাই? গলায় আটকে গেছে বাকি কথা। শাকিল আহমেদ হয়তো কিছু বলতে চাইলেন, তার আগেই মৌনতা হাঁটু মুড়ে বসে পড়ল। মুখের ওপর থেকে কাপড় সরিয়ে চমকে গেল। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে অপূর্বর দিকে। কি সুন্দর দেখতে লাগছে অপূর্বকে। এমন শান্ত ঘুমন্ত অপূর্বকে আগে কখনো দেখেনি মৌনতা। পুরুষ মানুষ ঘুমালে এত সুন্দর লাগে মৌনতা ভেবে পায় না। বড় বড় কত লেখকদের কত উপন্যাস পড়েছে মৌনতা, কিন্তু এমন কোনো বর্ণনা সে খুঁজে পায়নি। মুহূর্তেই মৌনতার ইচ্ছে জাগলো লেখক হবার। ইচ্ছে হলো একটি উপন্যাস লেখার, যে উপন্যাসে সে একটি পুরুষকে নিয়ে লিখবে। সেই পুরুষটি হচ্ছে অপূর্ব, যার থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না মৌনতার। এতক্ষণে অপূর্ব যদি জেগে থাকতো, তাহলে হয়তো এভাবে বেহায়ার মতো তাকে থাকার জন্য কবিতার মাধ্যমে মৌনতাকে অপমানিত করত। শাকিল আহমেদ মেয়ের কাঁধে হাত রেখে বললেন, মৌনতা উঠ এখান থেকে। ধ্যান ভাঙলো মৌনতার। ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো। মুচকি হেসে বলল, অপূর্ব ভাই সবার সামনে এভাবে শুয়ে আছে কেন বাবা? অপূর্ব ভাইকে এভাবে অনেক সুন্দর লাগছে। মেয়ের এমন কথায় অজান্তেই চোখ ভিজে উঠল শাকিল আহমেদের। নির্ঝর কান্না জড়িত কণ্ঠে বলল, বলেছিলাম না আপা, অপূর্ব ভাই আর কথা বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, কারণ অপূর্ব ভাই আকাশের তারা হয়ে গেছে। মৌনতা অপূর্বর মুখের দিকে তাকালো। খানিকক্ষণ বসে রইল। মনে মনে বলতে লাগলো, এত সুন্দর একটি ছেলে কি করে মরে যেতে পারে? কি মায়া এসে জমেছে ওনার মুখের মধ্যে। পরক্ষণের মনকে শক্ত করে মৌনতা বলল, না না, অপূর্ব ভাই মরতে পারে না। আমাদের যে এখনো একসঙ্গে হাতে হাত রেখে অনেকটা পথ চলা বাকি, ভালোবাসা প্রকাশ করা বাকি। মৌনতা কাঁপা কাঁপা হাতে অপূর্বকে স্পর্শ করলো। চোখে মুখে হাত বুলাতে লাগলো। ভেতরে কেমন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। এই 17 বছরের জীবনে সে এক দুঃসাধ্য কাজ করে ফেলেছে। সে তার এত দিনকার স্বপ্ন পূরণ করতে পেরেছে অপূর্ব নামক পুরুষটিকে ছুঁতে। এই স্বপ্নটি বেশ কয়েকবার দেখেছিল মৌনতা, কিন্তু পূরণ করতে পারেনি। এমন সুযোগ যে অপূর্ব কখনো তাকে দেয়নি। অপূর্বর চেতনা থাকলে হয়তো এমন কাজ করার মতো দুঃসাহস হতো না। ভাবনার মধ্যেই শুনতে পেল কেউ বলছে, ছেলেটা খুব ভালো ছিল, একেবারে দাউদ ভাইয়ের মতো হয়েছে। তা মূল্য কিভাবে? শুনেছি তো আত্মহত্যা করেছে। মৌনতার হুঁশ ফিরল। খেয়াল করলো অপূর্বর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। নাকের কাছে হাত নিতে আটকে উঠল। শ্বাস প্রশ্বাস চলছে না। মৌনতা বাবার দিকে তাকালো। চোখ দিয়ে পানি বর্ষণ হচ্ছে তার। দম বন্ধ হয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, অপূর্ব ভাই। শাকিল আহমেদ মেয়ের পাশে বসলেন, বললেন, গতকাল রাতেই মারা গেছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল।
সবকিছু এলোমেলো লাগছে। কিছুক্ষণ আগেও যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল একটি মেয়ে, সেই মানুষটি কিনা মরে গেছে, লাশ হয়ে সাদা কাফনে জড়িয়ে শুয়ে আছে। প্রিয় মানুষটির প্রাণহীন দেহ ঝাঁকিয়ে ডাকতে লাগলো মৌনতা। চিৎকার করে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, অপূর্ব ভাই, সত্যিই কি আপনি আর নেই? এ কি করে হতে পারে? আপনি তো আমায় কথা দিয়েছিলেন আমায় ছেড়ে যাবেন না, আমায় নিজের করে নেবেন, পুরো শহর ঘুরবেন। তাহলে কেন এখন এইভাবে শুয়ে আছেন? উঠুন না অপূর্ব ভাই, আপনি এইভাবে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন না, পারেন না আমায় ঠকাতে অপূর্ব ভাই। মেয়ের এমন পাগলামি দেখে চমকে উঠলেন শাকিল আহমেদ। মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, মৌনতা মা, মৃত মানুষের জন্য কাঁদতে নেই, তাদের আত্মা কষ্ট পাবে তো। আমি তো কাঁদছি না বাবা, কেন যে চোখ দিয়ে পানি পড়ছে বুঝতে পারছি না। তুমি অপূর্ব ভাইকে তাকাতে বলো না বাবা, ওনাকে যে আমি ভালোবাসি বাবা, আমার ভালোবাসার কি হবে বাবা? শাকিল আহমেদের ভেতরে ভয় হানা দিয়েছে। মৌনতা অপূর্বকে ভালোবাসে এমন একটি সত্য তো ওনার জানা ছিল না। এবার কি হবে? কিভাবে সামলাবেন মেয়েকে? ভাবনার মধ্যে মৌনতা একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। কাফনের কাপড় অপূর্বর শরীর থেকে খুলে ফেলার চেষ্টা করতে লাগলো। তৎক্ষণাৎ মিরাজ এসে হাত ধরল মৌনতার। পাগলামি বেড়ে গেল মৌনতার। তেজ দেখিয়ে বলল, ছাড়ুন আমার হাত, আমি জানি আমার অপূর্ব ভাইয়ের কিচ্ছু হয়নি। ও বাবা, অপূর্ব ভাইকে আমার সঙ্গে কথা বলতে বলো না। শাকিল আহমেদ নির্ঝরের উদ্দেশ্যে বলল, তোর মাকে ডেকে নিয়ে আয়, তোদের মা ছাড়া মৌনতাকে কেউ সামলাতে পারবে না। নির্ঝর দৌড়ে গেল রাজিয়া সুলতানার কাছে। এদিকে মৌনতাকে সামলানো যাচ্ছে না, পাগলামি বেড়ে যাচ্ছে, বারবার তেড়ে যাচ্ছে অপূর্বর দিকে। রাজিয়া সুলতানা এলেন। স্বামীর মুখে সমস্ত ঘটনা শুনে অবাক হলেন। মেয়েকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, এভাবে কান্নাকাটি করলে হবে বল? যে যাওয়ার সে তো চলেই গেছে, কাঁদলে কি আর মরা মানুষ ফেরত আসবে বল? কিন্তু অপূর্ব ভাই তো বলেছিল আমায় ছেড়ে যাবে না, কেন এমন করলো অপূর্ব ভাই? বলো না মা। কি বোঝ দিয়ে মেয়েকে শান্ত করবেন ভেবে পেলেন না রাজিয়া সুলতানা। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল মৌনতা। শাকিল আহমেদ এবং রাজিয়া সুলতানা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলেন। দাউদ ইসলাম শব্দহীন কদম ফেলে ছেলের লাশের পাশে এসে বসলেন। এতদিন সবাই যাকে গম্ভীর এবং কঠিন হৃদয়ের মানুষ বলে জেনে এসেছে, তাকেও যে কাঁদতে দেখতে হবে কেউ হয়তো কখনো ভাবতেও পারেনি। সে গম্ভীর তেজি দাউদ ইসলামের চোখে পানি দেখে উপস্থিত সকলের মনটা বিষিয়ে উঠেছে। দাউদ ইসলাম সযত্নে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঘুমা বাবা ঘুমা। আজ যাদের জন্য আমরা তোকে হারিয়েছি, যাদের জন্য আমাদের কুল খালি হয়েছে, তারাও এই অন্যায়ের শাস্তি একদিন ঠিক ভোগ করবে। অন্যায়কারীরা কখনো ছাড় পায় না। নিজ হাতে ছেলের মুখ কাফনের কাপড় দিয়ে ঢেকে দিলেন দাউদ ইসলাম। সবার উদ্দেশ্যে বললেন, মসজিদে জানিয়ে দাও, জানাজার ব্যবস্থা করো, সকাল হলেই কবর দিতে হবে তো। মৌনতাকে স্যালান দেওয়া হয়েছে, ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেগে গেলেই বিপদ, কেউ সামলাতে পারে না তাকে। মুখে শুধু একটাই কথা, আমি অপূর্ব ভাইয়ের কাছে যাব, এনে দাও আমার অপূর্ব ভাইকে। আজ দুদিন হলো ছেলেকে নিজ হাতে কবরে শুয়ে দিয়ে এসেছেন দাউদ ইসলাম। পুরো বাড়ির পরিবেশ থমথমে। আয়শা খানম এখনো ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি। উর্মিলা মেয়েদের নিয়ে আপাতত এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। সোহেলও তা মেনে নিয়েছে। রাবি বসে আছে দাউদ ইসলামের সামনে। দাউদ ইসলাম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, সেদিন রাতে কি হয়েছিল আমার ছেলের সঙ্গে? একদম সত্যি কথা বলবে। এমন একটা কাজ করার মতো ছেলে আমার অপূর্ব নয়। শুকনো ঢোক গিলল রাব্বি। মনে পড়ল সেই দিনের সেই ভয়ঙ্কর এবং নির্মম ঘটনা। রাত 11টা কিংবা 11:30 বাজে। রোজকার মতো অপূর্ব এবং রাব্বি মিলে তাদের অ্যাসাইনমেন্ট করছিল। বাহির থেকে জোরে জোরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। অপূর্ব ভ্রুজোড়া কুঁচকে বলল, দেখো তো গিয়ে কে এসেছে। রাব্বি দরজা খুলতেই চমকে গেল। রনির দল বলেরা ভিতরে প্রবেশ করলো। মাহমুদ তাদের মধ্যকার দুজনকে চোখ দিয়ে ইশারা দিতেই তারা রাব্বির উদ্দেশ্যে বলল, তুমি আমাদের সঙ্গে চলো, কাজ আছে। কোথায় যাব? এত রাতেই বা কেন যাব? রনি রাগান্বিত স্বরে বলল, অপূর্বর সঙ্গে থাকতে থাকতে দেখছি তুইও চরম বেয়াদব হয়ে গেছিস। যা বলছি তাই কর, যা ওদের সঙ্গে। রাব্বি ঘোর প্রতিবাদ করতে চাইল,
কিন্তু পারল না। ছেলে দুজন এক প্রকার টেনে হিচড়ে নিয়ে গেল রাব্বিকে। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাব্বি একবার শুধু পেছনে ফিরে তাকাতে পেরেছিল। তারপর সারা রাত আর ফিরতে পারেনি হলরুমে। ছেলে দুটি বিভিন্ন কারণ দেখিয়ে পুরোটা রাত আটকে রেখেছিল রাব্বিকে। একটা সময় ওখানে ঘুমিয়ে পড়ে রাব্বি। যখন তার ঘুম ভাঙে তখন সকাল 8টা বাজে। রুমের সামনে ছাত্র ছাত্রীদের ভিড়। সিলিং ফ্যানে অপূর্ব ঝুলন্ত লাশ। চারিদিকে সবার ফিসফিসানি। অপূর্ব আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ নিয়ে যায়। ডাক্তাররাও এটাই বলে যে অপূর্ব সুসাইড করেছে, কিন্তু রাব্বির তা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। অপূর্ব ছিল খুবই কঠিন ব্যক্তিত্বের অধিকারী একজন পুরুষ, যার ছিল না কোনো ভয় ডর, যে কখনো অন্যায় সহ্য করতে পারত না, রুখে দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে। রাব্বি লেগে পড়ল আসল সত্যটা বের করার জন্য, কিন্তু সে ব্যর্থ হলো। খুঁজে পেল না আসল সত্যটা। দাউদ ইসলামকে সমস্ত ঘটনা খুলে বলতেই দাউদ ইসলাম উঠে দাঁড়ালেন। মিরাজের উদ্দেশ্যে বললেন, থানায় যাব আমি, যত দূর পর্যন্ত যেতে হয় আমি যাব, কিন্তু আমার ছেলের হত্যাকারীদের আমি ছাড়ব না। রাব্বি নিজেও দাঁড়ালো, বলল, যতটা সাহায্য করার আমি আপনাকে করব আঙ্কেল, আমিও চাই ওরা শাস্তি পাক। সেদিনই দাউদ ইসলাম ভাই ভাইয়ের ছেলে এবং রাব্বিকে নিয়ে থানায় গিয়ে মামলা করে এলেন। অনেকদিন বাদে ছাদে এসে দাঁড়িয়েছে মৌনতা। শেষ যেদিন সে ছাদে এসেছিল সেদিন তার পাশে ছিল অপূর্ব নামক এক সুদর্শন পুরুষ। আর আজ সে একা। পুরনো কথা মনে পড়ে গেল। অপূর্ব প্রায় বলতো, বলো তো মৌনতা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? পারমাণবিক বোমা। অপূর্ব দ্বিমত পোষণ করে বলেছিল, ভুল বললে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কলমের কালি। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি শুধুমাত্র একটি কলমের কালি খরচ করেই যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। ঠিক এখানে দাঁড়িয়েই একদিন অপূর্বকে প্রশ্ন করেছিল মৌনতা, আচ্ছা অপূর্ব ভাই, পুনর্জন্ম বলতে কি কিছু আছে? মুসলিমদের একবারই জন্ম হয় এবং একবারই মৃত্যু হয়, তবে পরকালে তাদেরকে আবারও জীবিত করে সবকিছুর হিসাব নেওয়া হবে, আর তারপর তারা নিজ নিজ কর্মফল অনুযায়ী নির্দিষ্ট স্থান, অর্থাৎ কেউ জান্নাতে যাবে, আবার কেউ বা জাহান্নামে। এটা তো আমি জানি অপূর্ব ভাই। তাহলে প্রশ্ন করলে কেন? ওখানে কি আমি আপনাকে পাবো অপূর্ব ভাই? প্রতিটি মানুষই তার ভালোবাসার মানুষটিকে পাবে, কিন্তু তার জন্য তো দুনিয়াতে সঠিক পথে চলতে হবে, সঠিক কর্ম করতে হবে, ইবাদত করতে হবে। আমি যদি তোমার ভালোবাসার মানুষ হই তাহলে হয়তো আমায় পেতেও পারো। মৌনতা লজ্জায় মাথা নিচু করে নিয়েছিল সেদিন। অপূর্বর মৃত্যুর আজ 1 বছর পূর্ণ হয়েছে। সবাই নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে, স্বাভাবিক হয়ে গেছে সবাই। কিন্তু আয়শা খানম পুত্র শোকে মানসিক ভারসাম্য হারিয়েছেন। অপূর্বর মৃত্যুর তদন্ত এখনো চলছে, অথচ সব প্রমাণ সামনে থাকার পরেও অপরাধীরা ধরা পড়ছে না। এই শহরে অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় পথে চলা মানুষদের মরতে হয়। এই শহরে অন্যায়ের বিচার পেতে পেতে বছর কেটে যায়। এই শহরে মুখোশধারী মানুষেরা ভালো থাকে। এই শহরে টাকা দিয়ে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা করা যায়। মৌনতাও বাকি সবার মতো স্বাভাবিক হয়েছে। এইচএসসি পরীক্ষা দিয়েছে। আগের মতো করে সবার সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছে, কিন্তু দিন শেষে ওই একটাই না পাওয়া তাকে পোড়ায়। এই জীবনে সে তার অপূর্বকে পেল না তার ভালোবাসার মানুষটিকে। তাতে কি হয়েছে? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। হয়তো পরকালে ঠিক দেখা হবে তাদের। মাঝে একদিন নুসেরার সঙ্গে দেখা হয়েছিল তার। অনেক সুখে আছে নুসেরা। যাওয়ার আগে নুসেরা মুচকি হেসে মৌনতার উদ্দেশ্যে বলেছিল, আমিও অপূর্বকে পাইনি, তুইও অপূর্বকে পাসনি, হিসেব বরাবর। আলগোছে চোখের পানি মুছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মৌনতা বলল, আমি আপনার সঙ্গে মেঘের ভেলা হয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম অপূর্ব ভাই, কিন্তু আপনি তো একা একাই চলে গেলেন। তাতে কি হয়েছে? আমি অপেক্ষা করব আপনার জন্য। আপনার জায়গাটা যে কেউ দখল করতে পারবে না। আমি সব সময় চিৎকার করে বলবো আমি একজন পুরুষকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। সে হচ্ছে আমার অপূর্ব ভাই।